গুড ইভিনিং, শোনা যাচ্ছে? হুম। আচ্ছা, আজকে সিসিবিজি 12 পেপার থেকে আলোচনা করব। কারণ এর আগের ক্লাসে বলেছিলাম সিসিবিজি 11 পেপারে যখন ক্লাস হয়েছিল কিছুটা ধারণা দিয়েছিলাম বিদেশি আর রঙ্গালয় সম্পর্কে আলোচনা করেছিলাম। নোটটা তোমাদের দিয়েছি, দেখবে বিদেশি রঙ্গালয় আর শখের নাট্যশালা, আর মাঝে আছে লেভেল অফ দি বেঙ্গলি থিয়েটার। আশা করি দেখেছো বা আগের ক্লাসটাও করেছিল। আজকে প্রথম ক্লাস করছে এরকম কেউ আছে নাকি এখানে? আগের ক্লাসে আশা করি সবাই ছিল না? একটু ওয়েট, কারণ আজকে আবার সবাই লিঙ্কটা দেখতে পাচ্ছে তো। আচ্ছা। হুম, আরেকটা কথা আগের ক্লাসে বলা হয়নি, আমিও খেয়াল করিনি। ক্লাসের টাইমিংটা এর আগে সেকেন্ড ইয়ারে ছিল সোমবার আর বৃহস্পতিবার 7:30 থেকে। তো আমি সেই হিসেবেই করাচ্ছি। মনে হয় না কারো অসুবিধা আছে যারা সেকেন্ড ইয়ারে পড়তে, কারণ তারা তো এমনিতেই টাইমটা ওটাই সেট করে রেখেছে, তাই না? যারা ক্লাসে ছিল, মৌসুমী, বাবলি দত্ত, শিল্পা, বাবনবাবু, তাদের তো সমস্যা নেই না, যেটা টাইম আছে। হ্যাঁ দেখো, একটা ব্যাপার হচ্ছে, আমি ক্লাসে এই জন্যই বললাম, দেখো এখানে ধরো 16 জন বা 17 জন জয়েন করছো, একজন বা দুজন যদি চেঞ্জ করতে বলে তাহলে তো সেটা সম্ভব নয়। সবাই যদি বলে তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে? সেটা একটা ব্যাপার। সবাই কি করবে জানো, আমাকে বলে দিচ্ছি, এটা আমি হঠাৎ করে বলে দেবো না চেঞ্জ করছি। সবাই আমাকে একটু জানাবে, আমাকে পার্সোনালি ইনবক্স করবে, ঠিক আছে? মেসেজ করে দেবে, মানে গ্রুপে না, পার্সোনালি মেসেজ করবে যে এই দিন করলে ভালো হয়। আমি দেখে নেবো যে কতজন চেঞ্জ করার পক্ষে আছে আর কতজন বিপক্ষে আছে। যদি সেরকম মনে হয় তখন চেঞ্জ করা যাবে, নইলে ওর ডেটগুলোই থাকবে যেগুলো আছে। কারণ 1 বছর ক্লাস হলো তো, সবাই ফিক্সড করে নিয়েছে। কারো টিউশন থাকে, কারো কাজ থাকে, এবারে সেটাও তো চেঞ্জ করলে তো তাদের সমস্যা না। এবার একজনের সমস্যা ঠিক করতে গিয়ে আরেকজনকে সমস্যায় ফেলে দেবো, ওটা চাইবো না। তখন ওই যে টাইমটা ঠিক আছে ওটাই থাকবে। আর যদি অনেকের অসুবিধা হচ্ছে, এখানে 70% বা 80%-এর অসুবিধা আছে, তখন একটু ভেবে দেখবো, ঠিক আছে? তার জন্য জিজ্ঞাসা করলাম। আর আমারও দেখো, আমাকেও কিছু করতে হচ্ছে না, কারণ সোমবার আর বৃহস্পতিবার এই দুটো যে টাইমগুলো আছে 7:30, ওই টাইমে আমি কোনো ব্যাচ রাখিনি। যে ব্যাচগুলো রাখছি সেগুলো অন্য অন্য টাইমেই রাখছি, কারণ ওই দুটো টাইম আশা করেছিলাম যে 90% স্টুডেন্ট ওই টাইমেই ক্লাস করবে, তার জন্য আমি টাইমটা ওটাই রেখেছি। ওই টাইমে তোমাদের টাইমে ক্লাস রাখিনি। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আহ, হ্যাঁ, ক্লাসে যে নোটগুলো দেওয়া আছে না, পিডিএফগুলো, এগুলো কিন্তু কেউ বাইরে শেয়ার করবে না। কয়েকজন নতুনও আছে ক্লাসে, আর যারা তো ক্লাসে ছিলে আমার, তারা তো ভালোভাবেই জানো। পিডিএফগুলো কিন্তু বাইরে শেয়ার করো না। প্রথমত তোমার নিজেরও ক্ষতি, আর দ্বিতীয়ত আমারও ক্ষতি। নিজের ক্ষতি বলতে, তুমি টাকা দিয়ে ক্লাস করছো, এবার সেগুলো তুমি ফ্রিতে কাউকে বিলিয়ে দেবে, সেটাও একটা ব্যাপার। আর টাকা দিয়ে কাউকে বিক্রি করবে বলে, ফ্রিতে তো বিলি বিলি করছি না, টাকা দিয়ে বিক্রি করছি, সেটাও আলাদা ব্যাপার। কারণ ব্যবসার একটা ব্যাপার চলে আসছে। কারণ আমার হ্যাঁ, এর আগের ব্যাচ যেটা থার্ড ইয়ার, যেটা যারা পাস আউট হচ্ছে, তাদের মধ্যে একটা স্টুডেন্ট ছিল, ও কী করতো, আমার কাছে পিডিএফগুলো নিত আর বিক্রি করতো, মানে আদার্সকে প্রিন্ট করে নিয়ে। তো মানে জানতে পেরেছি কোনো রকমে। তো আমি তাকে জিজ্ঞাসা করছি, মানে প্রথমত ধরা পড়েছে তো লজ্জার একটা ভাব থাকবে না, সেটা নেই। বলছে, স্যার আপনার কাছে টাকা দিয়ে পড়ছি, আমি বিক্রি করতেই পারি নোটগুলো, নোটগুলো তো আমার। মানে ভেবে দেখো, মানে কীরকম সাহস ছিল। তাকে আমি সেদিনই রিমুভ করে দিয়েছি। তার সঙ্গে আর কথাই বাড়ায়নি, যে ভাবনাটা কোথায় আছে যে স্যারের কাছে পিডিএফগুলো পেয়েছি মানে এগুলো আমি যা খুশি তাই করতে পারি। দেখো, একটা হচ্ছে কি, এগুলো তো পড়তে দেওয়ার জন্য, আমি তো কাউকে শেয়ার করতে দিচ্ছি না না। আর নোটগুলো আমি কোথাও থেকে তো কিনে নিয়ে আসছি না যে তোমাদেরকে বলবো বিক্রি করতে পারো, আমি এগুলো নিজে বানাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে, এমনিতে তো পিডিএফ দিই না।
কেউ সারা বছরের নেট যদি নোট নেয় তাকে আমি বাই পোস্টে বাড়িতে পাঠিয়ে দিই পুরো নোটটা। তোমাদের যদি প্রয়োজন হয় একবারে পুরো নোটটা প্রয়োজন হয় সেটা আমাকে বলতে পারো। পিডিএফ কিন্তু একবারে দিই না আমি পুরোটা। এবারে হ্যাঁ, আরেকটা সমস্যা হয় স্টুডেন্টদের যে 8-9 মাস ক্লাস করার পরে সে বলে স্যার হোয়াটসঅ্যাপ থেকে সব নোট ডিলিট হয়ে গেছে, সব পিডিএফ একসাথে পাঠিয়ে দিন। এটা পাঠাতেও সমস্যা হবে আমার। তার জন্য তোমরা নোটগুলো একটু ভালো করে রাখবে। অনেকে খাতায় তোলে, অনেকে প্রিন্ট করে নেয়, এক সপ্তাহ জমা হলো প্রিন্ট করে নেবে, বা খাতাতে যার তুলো খাতাতে তুলে নেবে। আর নোটগুলো সংরক্ষণ করার দায়িত্বটা তো তোমার, তোমাকেই ঠিক করে রাখতে হবে। আর আমার কাছে এইভাবে টুকরো টুকরো থাকে না, পুরো সেটটাই থাকে একবারে। নোটটা দেওয়ার সময় আমি ওটা জাস্ট কপি করে পিডিএফ করে তোমাদেরকে পাঠাই। এবার পুরোটা পাঠাতে আমার ক্ষেত্রে সমস্যা কি, এখন এনএসইউর যারা মার্কেট করছে মানে ব্যবসা করছে, যেগুলো নোটস বিক্রি করছে আমিও করি, তারা মানে মূলত তারা মানে কী বলবো, টিচার খুব কম হয়, তারা ব্যবসাদার একটু বেশি হয়। তারা কী করে যে কোনো টিচারের নোটকে কপি করে বিক্রি করে। তো সেটা আমি চাই না, আমি দিই না কাউকে এভাবে পিডিএফ। তো বাইরে কোনো মার্কেটের ব্যবসাদারকে দিই না। অনেকে চেয়েছে, বিভিন্ন কোচিং সেন্টারও চেয়েছে। ওরা কোচিং সেন্টারগুলো কী করে, ওরা বিভিন্ন টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করে এক একটা সাবজেক্টের নোটস নিয়ে নেয়, নিজেরা বানায় না। তুমি কোনোদিন কাউকে কোনো কোচিং সেন্টারে যদি নোটস কেনো আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে স্যার এই নোটটার অ্যান্সারটা বলে দিন, অ্যান্সার তো বলবেই না, বলবে নোট দিয়েছে ওগুলোই পড়ো, ওখান থেকে কমন আসবে, মানে তার বেশি এর কথা বলবে না তোমার সাথে। তো ওরা যেহেতু অন্য অন্য টিচারের কাছে কিনে নেয়, এরকমই একটা ব্যাপার। তো এইগুলো শেয়ার করো না কাউকে, তোমার নিজেরও ক্ষতি আর তারপর তো আমারও ক্ষতি আছে। তো হ্যাঁ, তোমাদের সিসিবিজি 11 পেপারে ক্লাস হয়েছিল। ক্লাসে এখানে কে ছিলে না ক্লাসে, আগের ক্লাসে কে ছিলে না সিসিবিজি 11 পেপার? স্যার আমি ছিলাম না, স্যার আমি ছিলাম না। আচ্ছা, অঙ্কিতা বলছি। রেকর্ডটা দিয়েছি, রেকর্ডটা শোনা হয়েছে তো? হ্যাঁ স্যার শুনেছি। স্যার আমি তনুশ্রী বলছি, আমি অ্যাটেন্ড করতে পারিনি। আর ক্লাসের রেকর্ডটা আমার এখনো শোনা হয়নি, আমি আজকে ডেফিনেটলি শুনে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাসে ছিলে বা রেকর্ড শুনেছো তারা, তাদেরকে দু একটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করি আশা করি বলতে পারবে যে ক্লাসটা হয়ে গেছে। আচ্ছা, সব থেকে প্রথমে কে কে বলবে তারা একটু হাত তোলো, তাদেরকে জিজ্ঞাসা করব, বাকিদেরকে অসুবিধায় ফেলবো না। যে যে বলবে অ্যান্সার তাকেই জিজ্ঞাসা করব। হাত মানে দেখো অপশন আছে হাত তোলার, ওখানে ক্লিক করো। বাবলি দত্ত হাত তুলেছে, শিল্পা, মানে দুজনই বলার অবস্থাতে আছে, বাকিরা বলতে পারবে না বা বলার অবস্থাতে নেই, তাই তো? চম্পা চক্রবর্তী, আচ্ছা। আচ্ছা, বাবলি দত্ত বলুন, আহ, পেপারটার নাম কি? সিসিবিজি 11 পেপারটার নাম কি, কোন বিষয়ের ওপর আছে? এটা আছে ওই অনুবাদ আর কাব্য দুটাই মিলেই আছে। এটাই, অনুবাদ তো নেই। অনুবাদ নেই, কি আছে ভুলে গেছি। না এখন এইটা কাব্য কবিতা, কাব্য কবিতা আছে এটাই জানি, হুম পরের হুম। দিকে প্রথম দিকটা কি আছে মনে নেই। আচ্ছা, আসলে জিজ্ঞাসা করছি এটা আবার কেউ ভাবো না যে স্যার জিজ্ঞাসা করছি ছোটো ছোটো ব্যাপারগুলো, এগুলো জিজ্ঞাসা করছি আসলে রিকল হয়ে যাবে আরেকবার করে, তার জন্য জিজ্ঞাসা করছি। সিসিবিজি 11, আচ্ছা মৌসুমি মাঝি ও না বলো। না, মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে। ওই সে বিংশ আর ঊনবিংশ শতকের সব মনে পড়ে গেছে। বিংশ ঊনবিংশ শতকের নাটক নাকি? না, হ্যাঁ, কবিতা 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 কাব্য কবিতা কবিতা। এটাই, কাব্য কবিতা তো কবিতা। হ্যাঁ বিংশ ঊনবিংশ শতাব্দীর কাব্য কবিতা। হ্যাঁ, 19 ও 20 শতকের কাব্য কবিতা, এইটাই আমি এইটাই শুনতে চাইছিলাম, মানে পারফেক্ট করে একদম অ্যান্সারটা 19 ও 20 শতকের কাব্য কবিতা। আচ্ছা, মানে হঠাৎ করে মানে দিল মানে আপনি মনে জানেন এসে আমি গেল। জানি, হ্যাঁ আপনি জানেন, আর কনফিউজ করার জন্যই জিজ্ঞাসা করলাম আমি। মানে অ্যান্সার জিজ্ঞাসা করার আগে আমি কনফিউজও করে দিই, কারণ দেখি যে মানে একদম সঠিকটা কিভাবে বলছে। আসলে এইভাবে পড়লে আরও ভালো, মানে উম, তত আরও বেশি মনে থাকবে। না না, এই যে এই যে ধরলেন আমি পারলাম না, এবার আর হুম হুম, পারবোই না। ওটাই ওটাই। আচ্ছা, স্যার কি কোশ্চেনটা ধরেছিলেন একবার বলুন প্লিজ। পেপারের নাম জিজ্ঞাসা করছিলাম সিসিবিজি 11 পেপারে। আচ্ছা ঠিক আছে, কাকে যে চম্পা চক্রবর্তীকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলুন, শাশ্বতী কবিতা যেটা আলোচনা করেছিলাম না, ওটা কার লেখা আর তিনি কোন শতাব্দীর কবি?
শাশ্বতী কবিতাটা কার লেখা আর কোন শতাব্দীর কবি? বাকিরা বলো না কিন্তু, ঠিক আছে? যাকে জিজ্ঞাসা করবো সে যদি না পারে তাহলে বলবে। বলছি স্যার এটা সুরেন্দ্রনাথ দত্তের লেখা। নামটা একটু অন্যরকম হচ্ছে মনে হচ্ছে। আহ, নামটা কি বললেন? সুরেন্দ্রনাথ না, দত্ত। সুরেন্দ্র হবে না, ওরকমই হবে কিন্তু সুরেন্দ্র নয়। সুরেন্দ্রনাথ দত্ত তাই তো? সুধীন্দ্র, সুধীন্দ্র, হ্যাঁ, সুধীন্দ্রনাথ। সুরেন্দ্র। আর কি বললাম আরেকটা? কোন শতকের কবি? স্যার এটা হলো স্যার ঊনবিংশ আর বিংশ শতকের কবি তিনি। উম, ঊনবিংশ হবে না, বিংশই হবে। হ্যাঁ, জন্মসাল তো 1901, তাই তো? হ্যাঁ 1901 এক। 1900, হ্যাঁ স্যার 1900 বিংশ থেকে শতকের বিংশ। কবি স্যার ভুল হয়ে গেছে। হুম। বিংশ শতাব্দী আবার অর্ধ হয়, অর্ধ মানে হচ্ছে 50 সাল পর্যন্ত প্রথমার্ধ, আর 50 থেকে একদম সেই 100 পর্যন্ত হচ্ছে দ্বিতীয়ার্ধ। তো তার আবির্ভাবটা হচ্ছে প্রথমার্ধেই, মানে 50-এর মধ্যবর্তী। 1901-এ জন্ম, আর আবির্ভাবকাল লেখালেখি করছেন ওই 1935-40 সাল এরকম সময়। তাহলে বিংশ শতকের প্রথমার্ধের কবি বলবো তাকে আমরা, ঠিক আছে? এইভাবে মনে রাখবে আসলে বিষয়গুলো, তাহলে মানে মাথায় থাকবে। আর পেপারটাই তো 19-20 শতক, তাহলে 19 হবে নইলে 20 হবে, এরকম কিছু একটা হবে। ঠিক। আচ্ছা, কাকে জিজ্ঞাসা করে? মৌসুমী বলো তো, শাশ্বতী কবিতায় আহ, মৌসুমী তো হাত তোলেনি, ওকে জিজ্ঞাসা করবো না। যারা হাত তুলেছে তাদেরকে জিজ্ঞাসা করে। শিল্পা বলো, আহ, শাশ্বতী কবিতায় যে নায়িকার কথা বলা হচ্ছে, কবি যে নায়িকার কথা বলছেন, তার মাথার চুলের রং আর চোখের রং কি? স্যার মাথার চুল হচ্ছে সোনালি আর চোখ হচ্ছে নীল। হুম, লাইন দুটো বলতে পারবে কেউ? পুকুরের পাকা ধানের মতো চুলটা হুম, আর চোখটা নীল তার আঁখি সময় এরকম একটা লাইন আছে, আর চিকুরের পাকা ধানে এরকম একটা লাইন আছে, ওই দুটো লাইনে আমরা বুঝতে পারছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন ধরো, এটা 2 নাম্বারের প্রশ্ন। 5×10, 2 নাম্বারে 5টা আসে। এটা প্রশ্ন এসেছে, সে ভুলে ভুলুক কোটি মনন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। কবি তার প্রিয়তমাকে কেন ভুলবেন না? 2 নাম্বার মানে 3-4 লাইনে অ্যান্সার। কে বলতে পারবে বলো তো এটা? এরকম আসবে। হ্যাঁ, বলুন। মানে কবি তো আহ, শাশ্বতী কবিতায় কবি হচ্ছে প্রকৃতির সঙ্গে নিজেকে রিলেট করে পুরনো স্মৃতি মানে স্মরণ করছে। হুম, তাই এইবার তারপরে স্মরণ করতে করতে একদম লাস্ট স্ট্যান্ডাতে গিয়ে কবি আবার বাস্তবে ফিরে এসেছে। মানে স্বপ্ন জগতে ভেসে গিয়েছিল কিন্তু হুম, বাস্তবে ফিরে এসে সে অনুভব করছে, সে বলছে, অনুভব করছে না, বলছে যে সে সেই নায়িকা আজ অন্য কারো, তার নয়। হুম, মানে অন্য কারণ মানে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু হুম, তবুও সে নিজের স্মৃতির মধ্যে এমন ভাবে ধরে রেখেছে যে সেটা চিরন্তন হয়ে থাকবে। সে ভুলে যাক, কিন্তু হুম। মানে কবি তাকে ভুলবে না। অর্থাৎ চিরন্তন প্রেমের জয়গান তিনি শেষে গাইলেন এই লাইনটার মধ্যে। হ্যাঁ, কবি আসলে পার্থিব জগতে আমরা দেখতে পাচ্ছি যে প্রেমিকার প্রেমে পড়েছিলেন, সেই প্রেমিকাকে তিনি ঘরে আনতে পারছেন না, কিন্তু তিনি বলছেন যে প্রেম তো শাশ্বত, আমি তাকে আনতে পারলাম না, সে অন্য কারো, তার জন্য তাকে আনতে পারলাম না, তার অন্য প্রেমিক রয়েছে, কিন্তু প্রেমটা আমার মনোজগতে যে প্রেম উপলব্ধিটা সেটা শাশ্বত। আজকে আমার কেন মনে পড়ছে তাকে? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, কবির কেন মনে পড়ছে প্রেমিকাকে? প্রকৃতির হ্যাঁ, প্রকৃতি তাকে মনে প্রকৃতির করায় যে অনুষঙ্গে। না প্রকৃতি, হ্যাঁ প্রকৃতির সঙ্গে সে সেই এমনই ফসল বিলাসী হাওয়া একবার বলছে, আজ এমনই বাদল শেষের রাতে, এই যে কথাগুলো বলেছে না, ওগুলো থেকেই বোঝা যাচ্ছে যে কবি এই প্রকৃতির যে আমেজটা অনুভব করছেন, এরকমই একটা দিন ছিল, সেই দিনে তার কাছে সেই সহসা হাত রেখেছিল হাতে, সেই কথাগুলো বলছে না, যে ব্যাপার হচ্ছে তার পাস্টকে মনে পড়ছে সেই প্রকৃতির অনুষঙ্গে। প্রকৃতিটাই ওই রকম ছিল, বললাম না যে আমাদের কখনো কখনো পরিবেশটা এমন তৈরি হয়ে যায় যে আমাদেরকে পাস্টের কিছু জিনিস মনে করায়, সেটা প্রকৃতির কোনো কিছু হতে পারে, গাছপালা, নদী, পাহাড় হতে পারে, কিংবা কোনো একটা পারফিউমের সেন্টও আমাদেরকে মনে করিয়ে দেয় পাস্টের অনেক কিছু।
পারফিউমটা মনে হয় যে এটা মনে হচ্ছে কোথাও যেন পেয়েছি, আজ থেকে 10 বছর হোক, 100 জন্ম আগে হোক, লেখক যেমন বলছে না 100 জন্মের আগে। তো গেস করতে যখন পারি না, অনুমান করতে পারি না সময়কাল, তখন মনে হয় কোনো যেন এটা সেই জন্ম জন্মান্তর ধরে রয়েছে। তো সেই শাশ্বতী কবিতা বেশ সুন্দর একটা কবিতা কিন্তু। আচ্ছা, সিসিবিজি 12 পেপার, এইটা ইয়ে বলুক, চম্পা চক্রবর্তী বলুক, সিসিবিজি 12 পেপারের বিষয় কি আছে, মানে নামটা কি পেপারটার? সিসিবিজি 12 পেপারের নামটা কি, বিষয়বস্তু কি আছে? একটা কথা বলেছিলাম না প্রথম ক্লাসেই, যে সবাই না একবার খাতা কলম ইউজ করো, মানে সময় পাচ্ছ না ওটা তো পরের ব্যাপার, একবার খাতা কলমে না লেখো, সিসিবিজি 11, বিংশ শতকের কাব্য কবিতা, সিসিবিজি 12, এগুলো একটু লেখো। বলছি স্যার 12 পেপারে আছে নাটক ও নাট্যমঞ্চ। হ্যাঁ, নাটক ও নাট্যমঞ্চ, বাংলা নাটক এবং নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ। হুম। তো ব্যাপার হচ্ছে যে পেপারটা আগে পরিচিতিটা সবাই করে নাও, নইলে প্রবলেম হবে। ভুলে যাবে, কেন ভুলবে, আজ থেকে 1 মাস পরেও ভুলে যাবে যে সিসিবিজি 13 কী ছিল কী ছিল, এই জিনিসটা আসবেই না। তুমি পেপারটাই 1 সপ্তাহ পড়ো কোনটায় কী আছে, মানে ওটা ফিক্সড করে নাও। যখনই আমি বলবো ডিএসবিজি 11, তখন আবার সিসিবিজি 11 কেউ কেউ বলে দেবে। ডিএসবিজি 11-এর বিষয় হচ্ছে কাব্য কবিতা। তো এইরকম যাতে না হয়, ডিএসবিজি তো 11 আছে আর সিসিবিজি তো 11 আছে, এই জিনিসটা খেয়াল করবে। তো ওটা একবার পরিশ্রম করো, মানে 1 সপ্তাহটা দেখো, ওইটাই দেখো, নামগুলো মনে করো, এই পেপারে এই বিষয় আছে এই বিষয় আছে, দেখবে ফিক্সড হয়ে যাবে। আর ওটা যদি একবার খাপছাড়া হয়ে যায় না, তো তুমি দেখবে 5-6 মাস ক্লাস করার পরেও দেখবে ভুল হচ্ছে কোন পেপারে কী আছে। আমি জিজ্ঞাসা করি, যদিও মাঝে মধ্যেই জিজ্ঞাসা করি, আচ্ছা ডিএসবিজি 41 কী বিষয় আছে বলো তো, এইভাবে দেখো। কেউ কেউ আছে যার ঠোঁটস্থ হয়ে গেছে আশা করি, সিলেবাসটা দিয়েছিলাম, তারপর বইগুলো তো যাদের আছে তাদের তো বলার অপেক্ষা রাখে না। তোমাদের বাংলাদেশের সাহিত্য কোন পেপারে আছে জানো, কে বলতে পারবে? বাংলাদেশের সাহিত্য পুরোটাই আছে, কাব্য কবিতা গল্প নাটক উপন্যাস। যে বলতে পারবে আশা করি সে বইগুলো ঘেঁটেছে। বাংলাদেশের সাহিত্য কোন? জি হ্যাঁ। না, 31-এ আছে শিল্পা, বাংলাদেশের সাহিত্য। শিল্পা ঠিক বললো, হ্যাঁ চম্পা চক্রবর্তী ঠিক বললেন। হ্যাঁ, ডিএসবিজি 31, 41টা অনুবাদের পেপার, 41টা হচ্ছে অনুবাদের পেপার, ঠিক আছে। আচ্ছা, লোকসাহিত্যের পেপার কোনটা, কে বলতে পারবে? লোকসাহিত্য, লোকসংস্কৃতি, লোকসাহিত্য, এর পরের ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে, একটা হিন্টস দিয়ে দিলাম, এর পরের যে ক্লাসটা হবে লোকসাহিত্যের ক্লাস করাবো। তাহলে কি পেপার হতে পারে? 13, হ্যাঁ। 30 আমি বললাম না যে পরপর একটা করে পেপার পড়াবো, 11 পড়িয়েছি, এবারে 12, পরের ক্লাসটা 13। বললেন তো মানে বললাম তাতে বলুন। হ্যাঁ হ্যাঁ। আর 14 পেপারটা হচ্ছে বাংলা সাহিত্য, এই তোমার সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংরেজি সাহিত্যের ইতিহাস। 14 সিসিবিজি 14। তোমাদের 4টা বাংলার পেপার যেগুলো অনার্স সিসি পেপার, আর 4টা ডিএস পেপার। 4টা সিসি পেপার, প্রথমটা কাব্য কবিতার, সিসিবিজি 12টা নাটকের, সিসিবিজি 13টা লোকসাহিত্য, আর সিসিবিজি 14টা হচ্ছে তোমার সংস্কৃত আর ইংরেজি সাহিত্য। এইভাবে মনে রাখো না, 11 কাব্য কবিতা, 12 নাটক, 13 লোকসাহিত্য, আর 14 হচ্ছে তোমার সংস্কৃত ইংরেজি সাহিত্য। বাস, এক কথা তো মনে রাখা যাবে, এভাবে মনে রাখবে। 4টা পেপার, আর বাকি ডিএসবিজিগুলো ওগুলো আলাদা আলাদা টপিক আছে। আচ্ছা, তো সিসিবিজি 12 পেপারে এর আগের দিন বলেছিলাম নাট্যমঞ্চ আর নাটক, 3টে নাটক আছে বলেছি, যে নীলদর্পণ, মুক্তধারা, আরেকটা হচ্ছে টিনের তলোয়ার। 3 ধরনের বা ভিন্ন স্বাদের নাটক বলতে পারো। নীলদর্পণ একটা রাজনৈতিক প্রেক্ষাপট, নীল চাষ বা নীলকর সাহেবদের অত্যাচার, তার কাহিনী রয়েছে। পিডিএফগুলো আমি মানে দিয়ে দেবো তোমাদের ক্লাসে, নাটকগুলো পড়ানোর আগেই দিয়ে দেবো, অন্তত 1 সপ্তাহ আগে। একবার দেখে নেবে সবাই যাদের সময় আছে। আর যদি বই আছে তো বই থেকে পড়তেও পারো, আর যদি সময় একদমই নেই পড়ার, টেক্সট পড়ার, তাহলে ক্লাসটা করবে, আমি সারাংশ আলোচনা করব ক্লাসে। টেক্সট না পড়লেও মানে পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাবে, এটা এরকম না যারা টেক্সট পড়ে তারাই ফার্স্ট ক্লাস পায়, টেক্সট না পড়েও 70% পর্যন্ত নাম্বার তোলা যায়।
আমি নিজেই উদাহরণ, আর এই তোমাদের আগের ব্যাচে উদাহরণ আছে, কয়েকজনকে দেবো, বলে দেবো আমি। মানে টেক্সট পড়েনি অথচ 70% পেয়েছে। তো টেক্সটটা পড়লেই যে পাবে এরকম নয়, তোমাকে হ্যাঁ জানতে হবে সেই বিষয়গুলো কি আছে, ক্লাসটা অন্তত করবে। তো নীল দর্পণটা হচ্ছে রাজনৈতিক নাটক, একটা রাজনৈতিক প্রেক্ষাপট, পটভূমি, একদম বাস্তবধর্মী নাটক। আর যেটা হচ্ছে মুক্তধারা, ওটা হচ্ছে রূপক সাংকেতিক নাটক। ওটাও একটা ওরকমই ক্ষেত্র আছে, ওটারও একটা প্রেক্ষাপট রয়েছে। একটা তোমার হচ্ছে প্রকৃতি, প্রকৃতির বিরুদ্ধ আচরণ করা, বা আমাদের যান্ত্রিক সভ্যতার যে একটা মানে গ্রাস, শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে, আশা করি সবাই জানো। শিল্প বিপ্লবটা ততক্ষণ পর্যন্তই ভালো ছিল যতক্ষণ পর্যন্ত মানুষ যন্ত্রকে পরিচালনা করছিল। যন্ত্র মানুষকে পরিচালনা যখন থেকে করতে শুরু করছে তখন থেকে সভ্যতাটা যান্ত্রিক হয়ে যাচ্ছে, এবং সেটা বিপরীত ফল দিচ্ছে। মানে বুঝতে পারছো, বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপ পড়েছি না আমরা। আশীর্বাদ ততক্ষণই যতক্ষণ বিজ্ঞানটাকে ভালো কাজে লাগাবো, বা যন্ত্রপাতি থেকে শুরু করে যা কিছু আছে সেগুলোকে মানুষের সহায় হিসেবে কাজে লাগাবো বা নিজে কন্ট্রোল করতে পারবো। আর সেটাই মানুষকে যখন গ্রাস করে নেবে তখন সেটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, অভিশাপে পরিণত হয়ে যাচ্ছে। তো সেই রকমই একটা তত্ত্ব আছে বিষয়ে, দেখবে ওই মুক্তধারা নাটকে। মুক্তধারা, সেই প্রাণচঞ্চল একটা পরিবেশ, সেই মুক্তধারা, সেই নদীকে, সেটাকে বাঁধ দেওয়ার কথা আছে। তো মুক্তধারা নাটকটা বেশ সহজ সরল ছোট্ট একটা নাটক। আর এই জিনিসগুলো তোমরা ছোট ছোট কিনতে পারো। তোমাদের একটা পাবলিকেশনের নাম বলেছিলাম সব থেকে কম দাম, রিফ্লেক্ট পাবলিকেশন, কলকাতার রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্ট পাবলিকেশন। এটা যদি খোঁজ পাও বা কোনো কোথাও স্টল বসে ওখানে তুমি যাবে, সব থেকে কম রেটে বই পাবে। মুক্তধারা বইটা আমি কত 8 টাকা না 10 টাকায় কিনেছি, এরকম রেঞ্জ ওদের। আর বইগুলো পকেট বুক, ছোট ছোট, মানে বইটার হাইট হচ্ছে তোমার ওই 2 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ এরকম সাইজের, মানে ছোট ছোট পকেট বুকগুলো। একটা নাটক, একটা পকেট বুকে একটা নাটক, তোমার বেশ কিউট লাগবে বইটা। এবারে বইটা ছোট আকৃতি, তার জন্য ফন্টটা ছোট নয়, ফন্ট যেটা লেখাটা সেই লেখাটা কিন্তু বড়ই। মানে যেরকম বইয়ে তোমাদের আছে স্টাডি মেটেরিয়ালসে যেরকম লেখা আছে সেরকমই লেখা, অন্যান্য বইয়ের মতোই, কিন্তু ওর পৃষ্ঠা সংখ্যা একটু বেশি হবে সেই হেতু। তো বইগুলো হয়তো 40টা 50টা পৃষ্ঠার, বেশ কিউট কিউট বইগুলো আমার কাছে এগুলো আছে। মুক্তধারা থেকে শুরু করে আরও অনেকগুলো আছে। তোমরা যদি বলো আমি বইটার ছবিটা তুলে তোমাদের দিয়ে দেবো। তো ওই রকম ছোটো ছোটো বইগুলো 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম হয়তো দাম হবে এক একটা নাটকের বই। পারলে কিনে নেবে, যারা কলকাতায় থাকো তাদের কথা বলছি। তোমার ওটা মনে হয় সল্ট লেক বা এরকম কোনো একটা জায়গাতে আছে, রিফ্লেক্ট পাবলিকেশনের ওদের ইয়েটা, নিজস্ব দোকানটা। অ্যাড্রেস চাইলে আমি তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে দেবো, বা নেটে সার্চ করবে পেয়ে যাবে। তো যারা কলকাতায় থাকে তাদের সুবিধা। আমি বর্ধমান থেকে কিনেছিলাম, বর্ধমানে একটা বড় দোকান আছে ওখানে, পূর্ব বর্ধমানে, ওখানে কিন্তু পাওয়া যায় রিফ্লেক্ট পাবলিকেশনের বই। তো যেহেতু অনেক টেক্সট আছে, যদি কারো ইচ্ছে হয় তো কম দামে ওখানে পাবে। মূলত রবীন্দ্রনাথের সমগ্র ওখানে পাওয়া যায়, যা কিছু নেবে। আচ্ছা, তো আহ, যেটা বলছিলাম যে মুক্তধারা তাহলে সে একটা রূপক সাংকেতিক নাটক। ওখানে সেই যান্ত্রিক সভ্যতাটাকে বিশেষ করে দেখানো হচ্ছে, কিন্তু রূপকের আড়ালে, রূপক এবং সংকেত ধর্মী নাটক। আর আরেকটা আছে টিনের তলোয়ার, ওটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট, যেটা মূলত নাট্য নিয়ন্ত্রণ যে আইন আছে সেই নাট্য নিয়ন্ত্রণ আইনটা বা ওই প্রেক্ষাপটে বা ওইটা কতটা মানুষকে মানে মানে পেশাদারি যে নাট্যশালাগুলো আছে, রঙ্গালয়গুলো তোমরা পরে পড়বে, সেই আগের ক্লাসে আলোচনা করেছিলাম সাধারণ রঙ্গালয়ের বিষয়ে। তো সেই পেশাদারি রঙ্গালয়গুলোকে কিভাবে ব্রিটিশরা নিজের মানে হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল, তাদের স্বাধীনতা হরণ করে নিয়েছিল। তো সেই প্রেক্ষিতে বা সেই প্রেক্ষাপটে রচিত হচ্ছে টিনের তলোয়ার নাটক। তো তিনটে ভিন্নধর্মী বা ভিন্ন স্বাদের নাটক আছে তোমাদের। আর কি আছে না, রঙ্গমঞ্চ আছে, মানে যে নাটকগুলো লেখা আছে সেই নাটকগুলো অভিনয় কোথায় হবে, না থিয়েটারে হবে। সেই থিয়েটারের ইতিহাস তোমাদের পড়তে হবে। তাহলে একটার সঙ্গে আরেকটা জড়িত, বুঝতেই পারছো, নাটক আর থিয়েটার। নাটক লেখাই হতো থিয়েটারে অভিনয় করার জন্য, এটাই উদ্দেশ্য ছিল। এখনকার যুগে থিয়েটারের আর তো সেরকম মানে কি বলবো বাজার নেই, এখন তো মানুষ সবাই সিনেমা হল, সিনেমা দেখছে। কিন্তু এক সময় ছিল মানে যেটা মূলত 19 শতক বা 20 শতক, সেই সময় থিয়েটারের ইয়েটাই বেশি ছিল, মার্কেটটা বেশি ছিল। তো এখনও দু একটা থিয়েটার আছে, মিনার্ভা থিয়েটার, স্টার থিয়েটার, এগুলো আছে। এগুলোর ইতিহাস তোমরা পড়তে পারবে। আর বর্তমান অবস্থা তো দেখতেই পাচ্ছ, কলকাতাতে সমস্ত থিয়েটার কলকাতাতেই ছিল।
অন্য কোনো জেলায় কিন্তু নয়, কলকাতাতেই ছিল। এবার কলকাতা বলতে এখন তো জেলা বুঝি, কিন্তু দেখবে 24 পরগনারও কিছুটা অংশকে মানুষ কলকাতাই বলে। যেহেতু আগে কলকাতা বলতে অনেকটা অঞ্চলকে বোঝানো হতো, এখন কলকাতা বলতে আমরা একটা জেলাকে বুঝি, একটা নির্দিষ্ট কোনো অঞ্চলকে বুঝি। তো সেই কলকাতাতেই যে থিয়েটারগুলো ছিল, সেই থিয়েটারের ইতিহাস, থিয়েটারগুলো সমস্তই কলকাতাতে ছিল। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যে আমাদের বাঙালিরা থিয়েটারের প্রতি আগ্রহী কিভাবে হয়েছিল, এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। কেউ বলতে পারবে যে বাঙালিরা তো যাত্রাপালা, এই নাটক এগুলোতে ছিল, থিয়েটারের প্রতি কি করে আকৃষ্ট হলো? বলবো, হুম। মানে ঠিক মতো বলতে পারবো না, যেটুকু বুঝেছি সেটুকু বলছি। হ্যাঁ হ্যাঁ, নিজের মতো করেই বলো। হ্যাঁ। প্রথম দিকে তো নাটক বলতেই সংস্কৃত নাটক থেকেই অনুবাদ করে নাটক করা হতো। হুম হুম হ্যাঁ, তারপরে সেই যখন সে পলাশির যুদ্ধের পরে যে সে ব্রিটিশরা ভারতে আসলো, তখন ব্রিটিশরা প্রথম তাদের নিজস্ব নাট্যশালা, মানে নিজেরা নিজেদের মনোরঞ্জনের জন্য নাটক মানে করা হতো এবং সেখানে নিজেরাই দেখতো, সেখানে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু হুম এই এই সমস্ত নাটকের সংবাদ সংবাদ মানে সংবাদপত্রের মাধ্যমে আমাদের দেশীয় মানুষরা, শিক্ষিত মানুষরা জানতে পারলো এবং হুম তারাও সেই দিকে মানে আগ্রহী হলো যেতে করতে পারে। প্রথম দিকে ওই জলসা টাইপের বাড়িতে মানে নাটক দেখানো হতো, মানে করা হুম হতো, সেখানে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল। তারপরে ওটা শখের নাট্যশালা ছিল, তারপরে যখন পেশাদারি নাট্যশালা হলো তখন থেকে শুরু হলো যে নাটকের প্রচলন শুরু হলো। হুম হুম তার আগে তার মধ্যযুগে যেসব ছিল সেই সব তো সমস্ত যাত্রাপালা, যেটা পালা কীর্তন, এগুলো ছিল। হুম হুম ব্রিটিশরা হুম আসার পরেই শুরু হয়েছিল নাট্যশালা। হুম হুম। হ্যাঁ, প্রাচীন দিকে যখন যাচ্ছি আমরা আমাদের মানে কি বলবো, বাঙালির কথা বলছি, যে আমাদের বাংলার কথা, বাংলার মানুষ নাটকের প্রতি আগ্রহ তাদের কিভাবে তৈরি হয়েছিল। তো ধরো ব্রিটিশরা আসেনি, ঠিক আছে, ব্রিটিশরা আসেনি তার আগের মুহূর্ত, তাহলে মানুষ নাটক বলতে কি বুঝতো? না, সংস্কৃত নাটক এবং নাট্যমঞ্চের বিষয় কিন্তু রয়েছে আমাদের দেশে। আর্যরা এসেছে আমাদের দেশে কত বছর আগে? 2000। প্রায় 3500 বছর আগে। যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে এসেছিলেন। যীশু খ্রিস্টের জন্মের 1500, যীশু খ্রিস্টের জন্মই 2000 প্লাস চলছে, আর ওইদিকে 1500, তাহলে টোটাল 3500 বছর আগে আর্যরা এসেছিলেন। আর্যরা আমাদের দেশের কিন্তু নয়, অনার্যরা মূলত আদিম অধিবাসী। আর্য অনার্যের কথা তোমরা পিজিতেও ডিটেলসে পাবে, বা এর আগে পড়েছো ফার্স্ট ইয়ারে মঙ্গল কাব্যের যখন প্রেক্ষাপট পটভূমি আলোচনা করছিলাম রচনা হওয়ার, আর অনুবাদ সাহিত্য কিভাবে রচিত হয়েছিল বা সেটা কেন রচনা করছিল, সংস্কৃত থেকে বাংলাতে অনুবাদ কেন করছিল, তখনও ওই আর্য অনার্যদের কথা এসেছিল। তো ভাষাতেও তোমরা পড়েছো যে আর্য ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি, মানে সংস্কৃত থেকে। আর অনার্য ভাষা বলতে যেগুলো তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, সাঁওতালি যেগুলো রয়েছে, মুন্ডা, শবরী, তারপরে তোমার আদিবাসীদের যে ভাষাগুলো রয়েছে, সেইগুলো মূলত কি অস্ট্রিক আর দ্রাবিড় যে ভাষা বংশ রয়েছে সেখান থেকে এসেছে। দ্রাবিড় থেকে এসেছে সাউথের ভাষাগুলো ভারতের, আর যেগুলো অস্ট্রিক, অস্ট্রিক থেকে এসেছে আমাদের সাঁওতালি, মুন্ডা, হো যেগুলো রয়েছে, এরাই আদিম অধিবাসী ভারতবর্ষের। দাক্ষিণাত্য অঞ্চল এবং প্রান্তবর্তী অঞ্চল ভারতের যেগুলো রয়েছে সেগুলোতে তারা থাকে। বিভিন্ন জেলায় দেখবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী মেদিনীপুর জেলাতে, পুরুলিয়া জেলার ধার পাশগুলোতে, ঝাড়খণ্ড লাগোয়াগুলোতে, বাঁকুড়াতে, এইসব জায়গাতে দেখবে আদিবাসীদের বেশি বসবাস। বীরভূম জেলার প্রান্তবর্তী অঞ্চলে, যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া ওদিকটা। তো ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু আদিম অধিবাসী, যাদেরকে অনার্য বলা হয়। তো আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে পরবর্তীকালে, এখন আর্য অনার্য বলতে সেইভাবে আর বিভেদ করা হয় না। তো ব্যাপার হচ্ছে যে সেই আর্যরা যখন এলো তখন তারা চারিদিকে ছড়িয়ে পড়লো, তোমার প্রাচ্য, প্রাচ্য মধ্য, দাক্ষিণাত্য সব দিকে তারা কিন্তু ছড়িয়ে পড়লো। এবং তাদের ভাষা একটা লেখার ভাষা ছিল, একটা বলার ভাষা ছিল, একটা কথ্য সংস্কৃত ছিল, ঠিক আছে, আর একটা লেখার ক্লাসিক্যাল, যেটা লেখার সেটা তারা গ্রন্থ লিখতো, ঠিক আছে। আর বলার ভাষাটা যেটা দেখবে
একটা লেখার ভাষাটা একটু অন্য ধরনের হয়, বলারটা একটু অন্য ধরনের হয়। ইংলিশ দেখবে লিখবে, বাংলারা যদি লেখা থেকে, বাঙালিরা যদি ইংলিশ লেখা থেকে শেখে, তারা ইংলিশটা যেভাবে উচ্চারণ করে, আসলে ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ কথা ওইভাবে কিন্তু বলে না, বলাটা দেখবে একটু অন্যরকম হয় স্পোকেন ইংলিশটা। তো সেই রকম সংস্কৃতেরও কিন্তু স্পোকেন যেটা ছিল সেটা একটু আলাদা ছিল, কথ্যটা। আর লেখাটাতে তারা তো বিভিন্ন নাটক বা যেগুলো দৃশ্যকাব্য, শ্রব্যকাব্য, চম্পকাব্য, এগুলো তো লিখছেই। বলার ভাষাটা থেকে বাংলা ভাষা এসেছে, এটা মনে রাখবে। সংস্কৃত বা আর্য ভাষা যেটা, সেই নব্য ভারতীয় আর্য, আর্য ভাষার তিনটে স্তর: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। সেই যে তোমার নব্য ভারতীয় আর্যের যে কথ্য ভাষা, কথ্য ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষা। তো সংস্কৃত ভাষা বলছি, বাংলা ভাষা। তো বাংলা ভাষা সেটা কিন্তু মানে সংস্কৃত ভাষা কিন্তু বাংলা ভাষার জননী নয়, এসেছে সংস্কৃত থেকে বাংলা, কিন্তু জননী নয়, মা নয়। যদি বলো তো বাবা হবে, পিতা হতে পারে, মানে পিতৃপুরুষ হতে পারে। বংশ পরম্পরা এসে সংস্কৃত থেকে ডিরেক্ট বাংলা আসেনি, ধাপে ধাপে এসেছে। সংস্কৃতের কি বললাম, নব্যভারতীয় আর্য, সেটা থেকে আবার ভাগ আছে, তোমার মাগধী আছে, মাগধী প্রাকৃত আছে, সেখান থেকে আবার পূর্বী শাখা, পশ্চিমী শাখা, এইভাবে সেই মাগধী প্রাকৃত অবহট বা তোমার সেই অপভ্রংশ থেকে বাংলা ভাষা এসেছে। তো তাহলে ধাপে ধাপে, মানে একজন মানুষ তার চারটা ছেলে, তার প্রথম ছেলের আবার তিনটে ছেলে, ওই তিনটে ছেলে, ছোট ছেলে তার আবার দুটো ছেলে, এইভাবে শেষে শেষে বাংলাটা এসেছে। বাংলা শুধু আসেনি, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, বিভিন্ন ভাষা, ঝাড়খণ্ডী, ভোজপুরি, সমস্ত ভাষা ওই সংস্কৃত থেকেই এসেছে, যেগুলো মানে আর্য ভাষা আমরা বলবো। তো বাংলাটাও ওভাবে শাখা প্রশাখা হতে হতে এসেছে, তার জন্য আমরা বলবো তো সংস্কৃত ভাষা হচ্ছে বাংলা ভাষার পিতৃপুরুষ, মা নয়। যদি কেউ বলে তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু। অনেকে জননী বলে দেয়, জননী মানে কি? যে মা সন্তানকে প্রসব করে সেই সন্তান জননী বলবে তার মাকে। তো সংস্কৃত থেকে ডিরেক্ট তো বাংলা আসেনি, বংশ পরম্পরা এসেছে, ছেলে 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 ছেলে, এইভাবে সেই স্তরে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা। তো এই বিষয়টা মনে রাখবে। এবারে তাহলে বাংলা ভাষা, বাঙালি বা বাংলা ভাষার উৎপত্তি আমরা জানতে পারছি যে দশম থেকে দ্বাদশ শতাব্দী, ওই যে চর্যাপদ একটা সাহিত্যিক নিদর্শন রয়েছে, ওটাকেই আমরা ভিত্তি করে বলবো বাংলা ভাষার চলটা ছিল দশম থেকে দ্বাদশ শতাব্দী, মানে 900 সালের পরবর্তী সালটা, যেটাকে প্রাচীন যুগ বলি আমরা। তাহলে তার আগে কি ছিল? তার আগে ভারতবর্ষে সংস্কৃত ভাষা ছিল, বৌদ্ধদের পালি ভাষা ছিল। তাহলে সেই সংস্কৃত ভাষার নাটকের কথা যদি বলি, তাহলে সেগুলো পঞ্চম শতাব্দী, ষষ্ঠ শতাব্দীর কথা, তখন বাংলা ভাষার উৎপত্তি হয়নি ভারতবর্ষ তথা আমাদের বাংলার যদি কথা বলি। তাহলে দেখো, সেই নাটকের কথা যখন বলবো, তাহলে সংস্কৃত নাটকের দিকে আমাদের যেতে হবে। বাংলা নাটকের আগে প্রাচীন যুগে সংস্কৃত নাটক ছিল। সংস্কৃত নাটকের তাহলে যখনই কথা আসবে তখন আচার্য ভরতের কথা আসবে, যিনি নাট্যশাস্ত্র নামের একটা গ্রন্থ লিখেছিলেন। এবার ভরত আচার্যের কথা তোমরা সিসিবিজি 10 পেপারে পড়েছো। কোন যুগের ভরতাচার্য? কোন যুগের মানে প্রাচীন যুগের বলবো, সালটা কিরকম বলবো, কোন শতাব্দীর? ষষ্ঠ ষষ্ঠ ওরকম সময় হবে। তাহলে ষষ্ঠ শতক, পঞ্চম ষষ্ঠ শতক যেটা আমরা বলবো মূলত। খ্রিস্টপূর্ব, স্যার খ্রিস্টপূর্ব। আপনাদের সিসিবিজি যে 10 পেপার আছে না, ওখানে এগুলো সব কিন্তু দেওয়া ছিল। নাট্যকার ভরতমুনি, তার যে গ্রন্থ, তোমার কি নাম গ্রন্থের নাম ভরতমুনির? নাট্যশাস্ত্র, হুম কিন্তু হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম মানে দ্বিতীয় মনে হয় না, গুলিয়ে গেছে সব। হ্যাঁ, দ্বিতীয় শতাব্দী হবে, খ্রিস্টপূর্ব হ্যাঁ দ্বিতীয় প্রথম শতাব্দী। দ্বিতীয়। খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আরও 100 থেকে 200 বছর আগেকার সময়, মানে এটা তো আনুমানিক একটা সময় ধরা হয়। তো তিনি কে ছিলেন? একজন মানে নাট্য অভিনয় গ্রন্থের রচয়িতা। নাটকের মঞ্চ কেমন হবে, অভিনয় বিদ্যা বিষয়ক তিনি গ্রন্থ রচনা করেছেন, সেটার নাম হচ্ছে নাট্যশাস্ত্র সংস্কৃত ভাষায়। এবং ভারতীয় নাটকের বা নাট্যধারার জনক বলা হয় তাকে। এছাড়াও নাটকের কথা আমরা জানতে পারি গ্রিস দেশে ট্র্যাজেডি কমেডি নাটকের পরিচয় তোমরা ওটাও পেয়েছো তোমরা ইয়েতে। ভরতাচার্যের কথা তোমরা ইয়েতে পেয়েছো, 6 পেপারে পেয়েছো, আমি 10 পেপার বললাম, ভুল বললাম। 10 পেপারে তোমরা পেয়েছো নাটক কাকে বলে, ট্র্যাজেডি নাটক, কমেডি নাটক কাকে বলে, এই বিষয়গুলো পেয়েছিলে। তো ব্যাপার হচ্ছে যে এই যে ভরত আচার্যের যখন কথাটা আসে না, বা তার ওই যে গ্রন্থর কথা আসে, নাটকে তিনি নিত্য যে ধারার প্রবর্তনও করেছিলেন, অভিনয় থেকে শুরু করে সব কিছু তার বইতে আছে। এবারে তার যখন গ্রন্থটার আলোচনা হয় তখন ওর সঙ্গে কিছু আধ্যাত্মিকতা যুক্ত হয়ে যায়। আধ্যাত্মিকতা বলতে ভরতাচার্য উল্লেখ করছেন যে বৈদিক যুগে মহেন্দ্র সহ আরও অনেক দেবতা আছে,
তাদের অনুরোধে ব্রহ্মা পঞ্চম বেদ রূপে নাটকের সৃষ্টি করেছিলেন। নাটককে বলা হয় পঞ্চম বেদ। তো সেই পঞ্চম বেদ রূপে নাটকের সৃষ্টি করেছিলেন এবং নাট্যশাস্ত্র গ্রন্থে আমরা জানতে পাচ্ছি যে মহেন্দ্র সেই বিজয় উৎসব যখন হয়েছিল, সেই বিজয় উৎসবকে বা ইন্দ্র উৎসবকে কেন্দ্র করে প্রথম সংস্কৃত ভাষার নাটক লেখা হয়েছিল। সেই নাটকটার নাম হচ্ছে দেবাসুর যুদ্ধ। এটা কিন্তু অভিনীত হয়েছিল। ভরতাচার্য জানাচ্ছেন এগুলো কোথায় অভিনয় হচ্ছে, স্বর্গে। তিনি এগুলো জানাচ্ছেন। আমি কি বললাম, যেখানে আধ্যাত্মিকতা যুক্ত আছে, তার গ্রন্থের তথ্য থেকে এগুলো পাওয়া যাচ্ছে। তিনি বলছেন দেবাসুর যুদ্ধ প্রথম অভিনীত হয়েছিল। এবং তারপরে আবার হিমালয়ে ব্রহ্মা তার সঙ্গী সাথীদের সঙ্গে আরেকটা অভিনয় করেছেন, যেটার নাম হচ্ছে ত্রিপুর দাহ। ত্রিপুর দাহ নাটক। যেরকম আমরা রামায়ণে রাম সীতার কাহিনী জানি, মহাভারতে তোমার পঞ্চপাণ্ডব কৃষ্ণের কাহিনী জানি, সেরকম ভরতাচার্য কিন্তু এরকম কাহিনীর উল্লেখ করেছেন যে এই রকম নাটক অভিনীত হয়েছিল প্রথম, এটার নাম এই, এই নাটকের বিষয়ে এই নাট্যশাস্ত্রে আমরা জানতে পারছি। এবারে মনে হতে পারে যে এটা তো আধ্যাত্মিকতা যুক্ত, এগুলোর মধ্যে কি আছে? এইগুলোর মধ্যে নাট্য শিক্ষা সম্পর্কেও অনেক তথ্য আছে, যে কিভাবে নাটক অভিনয় করতে হয়। দেখো বিষয়গুলো আমি বলছি, তাহলে বুঝতে পারবে। তারপরে হিমালয়ে ব্রহ্মা সঙ্গী সাথীদের সঙ্গে ত্রিপুর দাহ নামে একটা নাটক অভিনয় করলেন। তো প্রথম নাটকটাতে মানে অসুররা, দেবাসুর বুঝতেই পারছে, সংগ্রাম হয় এই স্বর্গে। তো অসুররা আক্রমণ করেছিল, ফলে সেই নাটকটা কিন্তু কি হয়েছিল না তোমার নষ্ট হয়ে গেছিল, অভিনয় ঠিকভাবে হয়নি। তখন ব্রহ্মা কি করেছিলেন, বিশ্বকর্মাকে একটা উপদেশ দিয়েছিলেন যে নাটক আরেকটা তৈরি করতে। তো সেই নাট্যবেশ্য একটা তৈরি করা হয়েছিল। নাট্যবেশ্য বলতে চারদিক ঘেরা থাকবে, যাতে অসুররা আক্রমণ করতে না পারে। সেই সেই নাট্যমঞ্চ, ওটাকে নাট্যমঞ্চ তখন বলা হতো না, নাট্যবিশ্ব। তো সেটা তৈরি করা হয়েছিল কি জন্য না, যাতে মানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, নিজেদের যে বিনোদন সেটা সেইভাবে করা যায়। তোমরা ইন্দ্রের সভাতে নৃত্যের প্রদর্শন এইগুলো তো পড়েছো, মনসা মঙ্গলেই তো বেহুলার নৃত্য প্রদর্শনের কথা জেনেছো। তো এইগুলো তো চলতো স্বর্গরাজ্যে, আমরা জানি বিভিন্ন গ্রন্থ থেকে, মানে পুরাণ থেকে, বেদ থেকে জানতে পারছি। তো সেই রকমই এই নৃত্যের আয়োজন বা নাটকের আয়োজন করার জন্য কি করা হয়েছিল, সেই নাট্যবেশ্য তৈরি করা হয়েছিল এবং সেটা থেকেই নাট্যগৃহের উৎপত্তি হয়েছে। আমরা বাঙালিরা যদি সেই কথাটাকে ভাবি, তাহলে আমাদের সংস্কৃত সাহিত্যের দিকে তাকাতে হয়। আর যারা যারা ব্রিটিশরা এসেছিল, তারা তো যে প্রেক্ষাগৃহ বা রঙ্গমঞ্চ করেছে সেটা তো পরবর্তীকালে। আমাদের বাঙালিদের সংস্কৃত সাহিত্যে যখন আমরা অনুসরণ করছি, মূলত ভারতীয় সাহিত্য, তখন আমরা জানতে পারছি যে ভরতাচার্য যীশু খ্রিস্টের জন্মের আগেই বলে গেছেন, লিখে গেছেন যে থিয়েটারের এরকম যুগ ছিল। নিশ্চয়ই ছিল, তার তো এগুলো অলিক কল্পনা নয়। ব্রিটিশরা কবে এসেছে? ব্রিটিশরা তো আজ থেকে 200-250 বছর আগে এসেছে, তখন তারা থিয়েটার করেছে। কিন্তু তার আগে আমরা সংস্কৃত সাহিত্যে জানতে পারছি যে ভরতাচার্য লিখে গেছেন যে ইন্দ্র সেই নাট্যবেশ্য তৈরি করেছিলেন, যেটাতে চারদিকে দেওয়াল ছিল, এবং যাতে অসুরদের ওই বিশৃঙ্খলা থেকে মুক্ত হতে পারে। এরপরেই নাট্যমঞ্চে অভিনয়ের রীতির প্রবর্তন হয়েছিল। তো তারপরে নাটক লেখা শুরু হলো পরবর্তীকালে, আরও 200-300 বছর পরে, ভরতাচার্যের পরবর্তীকালে। এবারে যেমন আমরা জানতে পারি ভাস, ভাস নাম আশা করি শুনেছ। প্রতিমা নামের একটা নাটক আছে তার, সেটা ছাড়া আরও 13টা তিনি নাটক লিখেছেন। শূদ্রক, শূদ্রকের নাটকের নাম জানো? শূদ্রকের নাটক মৃচ্ছকটিক, হ্যাঁ মৃচ্ছকটিকম বা মৃচ্ছকটিক। কালিদাসের কে না জানে, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম, এগুলো তার সেই নাটকগুলো। কোন নাটক এগুলো? দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য মানে অভিনয়ের জন্য যে নাটকগুলো লেখা হচ্ছিল, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপর এগুলো মূলত সেই ষষ্ঠ শতকের ফসল। ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব নয়, ষষ্ঠ শতক, যীশুখ্রিস্টের জন্মের পরবর্তী সময়ের কথা বলছি। তারপরে সপ্তম শতকে তোমরা জানো শ্রীহর্ষের কি নাটক, এটা পারবে? শ্রীহর্ষের লেখা কি? এটা প্রসঙ্গক্রমে এসেছিল, সেদিনও বলছিলাম। রত্নাবলী, এইগুলোই তো নাট্যমঞ্চে শখের নাট্যশালাতে অভিনীত হবে। শ্রীহর্ষের রত্নাবলী, প্রিয়দর্শিকা, রত্নাবলী, এগুলো সপ্তম শতকে রচিত হয়েছিল। অষ্টম শতকে ভবভূতি এসেছিলেন। ভবভূতি কি লিখছেন? মালতী মাধবম, উত্তর চরিতম, মহাবীর চরিতম, এই যে নাটকগুলো, উত্তর রামচরিতম। উত্তর রামচরিতম একটা ফেমাস নাটক তার, ঠিক
ঠিক আছে? নবম শতকে বিশাখ দত্ত এসেছেন, তার লেখা মুদ্রা রাক্ষস নাম শুনেছ। ভট্টনারায়ণের বেনি সংঘাত। দশম শতকে মুরারি এসেছেন, তার বেশ কিছু নাটক, রাজশেখর ওনার নাটক রয়েছে, ঠিক আছে? এইভাবে নাটকের যুগ, সংস্কৃত নাটকের যুগটা আমরা লক্ষ্য করছি। বিক্ষিপ্তভাবে কিন্তু সংস্কৃত নাটকের চর্চা বা লেখালেখির যুগটা 19-20 শতক পর্যন্ত কিন্তু ছিল। এর মধ্যে বাংলা সাহিত্য বা বাংলা নাট্য চর্চা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে এইগুলো নাটকগুলো, সংস্কৃত নাটকগুলো, তারপরে যখন আমরা বাংলার দিকে তাকাচ্ছি, যে থিয়েটারের যুগের আগে মধ্যযুগ, যেটা আমাদের ব্রিটিশ শাসনের আগে, তখন কি ছিল আমাদের বাংলায়? কি ছিল? যাত্রাপালা ছিল, যাত্রা হতো। এবার যাত্রা শব্দটা যা ধাতু থেকে আসছে, সেটার অর্থ হচ্ছে গমন। এক জায়গায় কিন্তু হতো না মধ্যযুগে। মূলত বৈষ্ণব ধর্ম যখন মানে প্রবর্তন হচ্ছে, বা বৈষ্ণব ধর্মের প্রচার যখন বাড়ছে, বৈষ্ণব পদাবলী, সেগুলো বিভিন্ন মানে পদাবলী কীর্তন, দেখবে পদাবলী কীর্তন এখনও সেই বিভিন্ন আটচালা মন্দিরের মধ্যে গান করা হয়, অভিনয়ও করা হয়, মানুষ দর্শক শোনে, সেই রকমই ওরকম মানে চারদিকে খোলা একটা রঙ্গমঞ্চের মতোই তৈরি করা হতো, উপরে ছাউনি থাকতো, আর এবং সেখানে অভিনয়ের ব্যাপারগুলো কিন্তু ছিল, পালা গান। আর যাত্রা শব্দটা তো আমাদের বাঙালি জীবনের সঙ্গে তো জড়িয়েই আছে। আমরা দোল যাত্রা বলি, ঝুলন যাত্রা, রাস যাত্রা, কৃষ্ণ যাত্রা, তো এইভাবে রথযাত্রা, যাত্রা শব্দটা তো জয়েন আছে। আর এমনি শুধু যাত্রা বললে আমরা বুঝি কি, যে কোনো জায়গায় কোনো অভিনয় হবে, তাহলে সেই যাত্রা শব্দটা কিন্তু আমাদের সেই শুরু থেকেই বাঙালি জীবনে কিন্তু জড়িয়ে আছে। সেই পাঁচালী থেকেই যাত্রার উৎপত্তি হয়েছে, এটা অনেকে মনে করেন। আগে ছড়া পাঁচালী গানগুলো অভিনয় করতো বিভিন্ন মেয়ে নারীদের যে ইয়েগুলো আছে, ব্রত আছে, সেই ব্রত এর সঙ্গে কিন্তু কিছুটা যুক্ত। তারপরে বিভিন্ন ধরনের পাঁচালী, পাঁচালী শব্দটা এসেছে মানে পাঁচটা অঙ্গের পাঁচালী, মানে পাঁচালী, বৈঠকি, লাচারি, ভাবকালী আর দাঁড়াকবি, এই টোটাল পাঁচটা নিয়ে মানে টোটাল হয়েছিল পাঁচালী। এটা পরিবেশন হতো। আসলে অভিনয়ের কথাটা আমি বলছি, যে এভাবে অভিনয় হতো। থিয়েটারের যুগটা পরে এলো, মানে বাঙালিদের মাথাতে মানে এইগুলো ছিল কিন্তু, বা তাদের সংস্কৃতিতে ছিল, অভিনয়ের দিকটা ছিল। সংস্কৃতেরটাও কথা বললাম, যে সংস্কৃত যে নাটক সেটা কীরকম ছিল, বাঙালিরা কিভাবে মানে অভিনয়ের দিকটার সঙ্গে জড়িত ছিল। তারপরে এলো ব্রিটিশরা। ব্রিটিশরা কি করছে না, চার দেয়ালের ভেতরে অভিনয় করছে। বাঙালিরা তৎকালীন পত্রপত্রিকা, দিগদর্শন, সমাচার দর্শন সহ বিভিন্ন পত্রিকা আছে, সেটার মাধ্যমে জানতে পারছেন যে থিয়েটার বলে একটা কিছু আছে, যেখানে চার দেয়ালের মধ্যে অভিনয় হচ্ছে। আমরা চার দেয়ালের মধ্যে অভিনয় করতাম না, আমাদের পাঁচালী গান বা এই যে যাত্রাগুলো হতো খোলামেলা হতো, কিন্তু চার দেয়ালের মধ্যে হচ্ছে। চারিদিকের মানে পরিবেশের যে শব্দ যানজট সব থেকে আলাদা করে, নিজের শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে। যেরকম সেই দেবাসুরের কথা বললাম না সংস্কৃতে, কি জন্য সেই ইয়েগুলো তৈরি করা হয়েছিল, মানে রঙ্গমঞ্চগুলো, সেটা তো ভরতমুনি বলেইছেন অনেক আগে, খ্রিস্টপূর্ব যুগে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা আসার পরে সেইটাই করছিল। বাঙালিরাও পুঁথিপত্র ঘেঁটে দেখছেন যে এগুলো কিন্তু আমাদের ছিল আগে, আর্যদের সময় কিন্তু এগুলো ছিল। তো তাহলে ব্যাপার হচ্ছে যে তখন বাঙালি সমাজ কিন্তু ওই কৃষ্ণ যাত্রা, কবি গান, পাঁচালী গান, এইগুলোর মধ্যে মত্ত আছে। এবার দুটোর কম্বিনেশন হয়ে যাচ্ছে। ওরা তো পুরোপুরি ইংরেজদেরকে তো আর সেইভাবে তাদের ছাঁচে নিজেকে ঢালতে পারছে না, কিছুটা শোনা, কিছুটা দেখা, কিছুটা নিজের অভিজ্ঞতা, এইভাবে নিজেদের থিয়েটার করছিল। ওগুলো ছিল শখের নাট্যশালা, ঠিক আছে? তারপরে এলো পেশাদারি রঙ্গালয়। মধুসূদন দত্ত এসে নিয়ে কারেকশন অনেকটা করে দিয়েছিলেন। বেলগাছিয়া নাট্যশালা থেকে মধুসূদন দত্তের আবির্ভাব। তো তিনি এসে কি করেছিলেন 1858 সালের দিকে। তো তিনি এসে কি কারেকশন করে দিয়েছিলেন, তিনি তো বিদেশে অনেক দিন ছিলেন, ব্যারিস্টারি পড়াশোনা করতে গিয়েছিলেন, তো প্রথম জীবনটা ওইদিকেই কাটিয়েছেন। তিনি থিয়েটারের ব্যাপারটাও জানতেন। আর বাংলাতে যে থিয়েটারগুলো হচ্ছে সেগুলোতে তো প্রবেশাধিকার ছিল না বাঙালিদের, কিভাবে জানবে? তারা যেটুকু দেখছে ওই পড়ছে। দু একটা মানে কি বলবো, সভ্য বাঙালি দু একটাকে ইনভাইট করা হতো শেষ দিকে, তো সেইগুলোও তারা এসে চর্চা করতেন। ফলে মানে আহ, কিছুটা সান্নিধ্য পেয়েছে, কিন্তু দেখো, একটা শোনা, দেখা, হালকা দেখা, আর একটা একদম কার্যকারী মানে ভূমিকা নেওয়া, দুটো তফাৎ আছে না? মধুসূদন দত্ত সেটা করে দিয়েছিলেন। তিনি নাটককে অনুবাদও করছিলেন, আর কিভাবে করতে হবে সেগুলোকেও তিনি সব কিছু দেখিয়ে দিয়েছিলেন এগুলো। তো তার সান্নিধ্য পেয়ে কিন্তু আরও থিয়েটারটা আরও এগিয়েছিল আমাদের বাঙালিতে। তো এইভাবে থিয়েটারের যুগটা চলেছে প্রথম থেকে একদম। এবারে আলোচনা করব, জাস্ট আমি তোমাদের মানে পুরো বিষয়টা বলে দিলাম যে এইভাবে
থিয়েটারের যুগটা তোমাদের পড়তে হবে। প্রথমে বিদেশি রঙ্গালয়, তারপরে আমাদের দেশির শখের নাট্যশালা। শখের নাট্যশালাতে আবার একজন হেল্প করেছিলেন, সেটা হচ্ছে লেবেডাফ, মাঝে লেবেডাফকে পড়তে হবে, বেঙ্গলি থিয়েটার। আর তারপরে হচ্ছে পেশাদারি রঙ্গালয়, শখের নাট্যশালার পরে পেশাদারি রঙ্গালয় অনেকগুলো আছে। সাধারণ রঙ্গালয় বা তোমার যেটাকে ন্যাশনাল থিয়েটার বলা হয়, গ্রেট ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, অনেক থিয়েটার আছে। তারপরে আসছে গ্রুপ থিয়েটার বা তোমার নবনাট্য গণনাট্য আন্দোলন হবে, তারপর থার্ড থিয়েটারে ওখানে গিয়ে শেষ হবে। কয়েকজন নাট্য ব্যক্তিত্বকে সম্পর্কে জানতে হবে তোমাদের, রামনারায়ণ তর্করত্ন, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র নাট্য সাহিত্যে, গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, উৎপল দত্ত, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। মানে টোটাল আমি রঙ্গমঞ্চটা পুরোটাই বললাম যে এরকম আছে। এবারে তোমাদের একটা একটা ধাপে ধাপে পড়তে হবে। আমি তোমাদের ছকও করে দিয়ে দেবো এক একটা নাট্যশালার, এই যে নোটটা দিয়েছি না, বিদেশি রঙ্গালয় একটা ছক দেব, যেরকম তোমাদের সিসিবিজি 6 পেপারে দিয়েছিলাম না, ওই যেটা ভারতীয় কাব্যতত্ত্বের দেখবে দিয়েছিলাম ছকটা, কার কোন সময়কাল, সেরকম নাট্যমঞ্চেরও তোমাদের আমি একটা ছক দিয়ে দেবো। আচ্ছা, তো দেখো, এই যে প্রথম থিয়েটারের কথা বলছি, যে বাংলাতে তথা কলকাতাতে প্রথম থিয়েটার কত সালে হয়েছিল, তো সেটার সাল তারিখটা সেরকম মানে একদম ফিক্সড নেই যে এরকম সালে, কারণ ওটা অনুমান করা হয়েছিল যে 1753 সালের সময় বা তার থেকে কিছুটা আগে। মানে জাস্ট পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির 1757, তার 2-4 বছর আগে কিন্তু একটা থিয়েটার হয়েছিল যেটার নাম হচ্ছে ওল্ড প্লে হাউস। কোথায় না, কলকাতাতে লালবাজার, লালবাজার স্ট্রিট এখন যেখানে হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম কোণে সেন্ট এন্ড্রুজ গির্জার উল্টো দিকে, ওই অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ, মানে বুঝতেই পারছো 1753 সাল বা তার কিছু পূর্ববর্তীতে একটা ওল্ড প্লে হাউস নামে একটা নাট্যমঞ্চ বা থিয়েটার প্রতিষ্ঠা হয়েছিল। এটাই হচ্ছে প্রথম ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটার। এখানে সেরকম কোনো সঠিক তথ্য কিন্তু প্রমাণ বা কোনো প্রামাণিক তথ্য পাওয়া যায় না তৎকালীন সময়ে, যে মানে পত্র পত্রিকা সেগুলোতে কিছু কিছু খবর পাওয়া গেছে কিন্তু পরিষ্কারভাবে পাওয়া যায়নি। একটা জিনিস জানা গেছে যে মিস্টার উইল নামে কেউ এসেছিলেন, তিনি 1753 খ্রিস্টাব্দে তোমার এখানে একটা তোমার ওই যে নাট্যমঞ্চ সংলগ্ন একটা নাচ ঘর ছিল, তার আঁকা চিত্র ছিল সেখানে মিস্টার উইলের। এই তথ্যটা পাওয়া গেছে, তখনই বোঝা যাচ্ছে যে ওল্ড প্লে হাউস নামে 1753 সালে বা তার পূর্ববর্তী সময়ে কোনো একটা থিয়েটার কিন্তু ছিল। তো সেই ওল্ড প্লে হাউস যে থিয়েটারটা, সেটা তোমার যারা অভিনয় করতেন, পেশাদারি ছিল না, অপেশাদার, নিজের বিনোদনের জন্য সবাই কিন্তু এখানে থিয়েটারে অভিনয় করত। তো এখানে অভিনয়ের মানে নাট্য শিক্ষক কে ছিলেন না, ডেভিড গেরিক, ইংল্যান্ডের একজন বিখ্যাত শিল্পী। তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে ডেভিড গেরিক নামে একজন বিখ্যাত শিল্পী ছিলেন। তিনি কি করতেন না, অভিনয় সংক্রান্ত পরামর্শ দিতেন সেই যারা সেখানে অভিনয় করত। তো তাহলে ব্রিটিশরা তাদের নাট্য শিক্ষকও নিয়ে এসেছিলেন যে কিভাবে অভিনয় করাতে হবে, বিনোদনটা ভাবো কিরকম ছিল। হ্যাঁ, এটা জানা যায় যে 1756 সালের দিকে, মানে পলাশির যুদ্ধের তোমার 1 বছর আগে জুন মাসে নবাব সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করেছিলেন বা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু এই নাট্য মঞ্চের উপরে আঘাত নেমে আসে এবং নাট্য মঞ্চটাকে ধ্বংস করে দেওয়া হয়। তো এইভাবেই এটা শেষ হয়ে গেছিল ওল্ড প্লে হাউস। কোনো অভিনয় হয়েছে নাটকের কিনা সেটা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এগুলো সবই গবেষণার বিষয়, অনেকে সমালোচনা করেন। তো এই থিয়েটারের সম্পর্কে যে কোনো নাটক অভিনয় এখানে হয়েছিল সেটা কিন্তু খবর পাওয়া যায়নি। তাহলে প্রথম কলকাতার বুকে নাট্যশালা, বিদেশি রঙ্গালয়, একটা নাট্যশালা যেটার নাম হচ্ছে ওল্ড প্লে হাউস, এটা ভালোভাবে কিন্তু করবে, ভালোভাবে দেখে যাবে। এরপরে যে নাট্যশালা সেটা হচ্ছে দ্য নিউ প্লে হাউস। যখন 1757 সালে ওই 56 সালে থিয়েটারটা ভেঙে দেওয়া হয়েছিল, তখন আরেকটা থিয়েটার তৈরি করা হয়েছিল। সেটা অনেক পরে কিন্তু ওই 1775 সালের দিকে। ভেবে দেখো, 1756তে ভেঙে গেল সেই ওল্ড প্লে হাউস, তার কত বছর পর হচ্ছে? প্রায় 20 বছর। প্রায় 20 বছর পরে
একটা থিয়েটার তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে দ্য নিউ প্লে হাউস। তাহলে আশা করি নাম দুটো মনে থাকবে, ওল্ড প্লে হাউস, তার 20 বছর প্রায় পরে 1775 খ্রিস্টাব্দে হচ্ছে দ্য নিউ প্লে হাউস। এই থিয়েটারের আরেক নাম হচ্ছে ক্যালকাটা থিয়েটার। তোমরা যদি ক্যালকাটা থিয়েটার সার্চ করো গুগলে অনেক কিছু তথ্য পাবে কিন্তু। তো দ্য নিউ প্লে হাউস বা এটার নাম হচ্ছে ক্যালকাটা থিয়েটার। এই থিয়েটারটা অনেকটা সময় ধরে কিন্তু চলেছিল, এই জন্য তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবার এই থিয়েটার সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাওয়া গেছে। প্রথমত ক্যালকাটা থিয়েটার, এটার প্রতিষ্ঠাতার নাম জর্জ উইলিয়ামসন। এগুলো শর্ট কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষাতে বা আসতে পারে অ্যাসাইনমেন্টও, যে ক্যালকাটা থিয়েটার বা দ্য নিউ প্লে হাউসের প্রতিষ্ঠাতার নাম কি, জর্জ উইলিয়ামসন। কি মনে রাখতে হবে, থিয়েটারটার প্রতিষ্ঠাকাল, দু একটা নাটকের নাম যেগুলো অভিনীত হয়েছিল। যেমন ওল্ড প্লে হাউসে অভিনয়ের কোনো খবর পাওয়া যায়নি, তো কোনো মনে রাখার দরকার নেই। তো সালটা মনে রাখবে, প্রতিষ্ঠার সাল আর মানে শেষ হওয়ার সাল, মানে ধ্বংস হয়ে গেছে বা সেটা বন্ধ হয়ে গেছে থিয়েটার, এটা মনে, দু একজন নাট্য ব্যক্তিত্বের নাম যদি থাকে তো মনে রাখবে, দু একটা নাটক অভিনয় কী হয়েছিল, বাস ওটুকু মনে রাখলে তুমি নোটটা রেডি করতে পারবে বা ওটা তুমি লিখতে পারবে। ক্যালকাটা থিয়েটারে তাহলে প্রতিষ্ঠাতার নাম বললাম কি, জর্জ উইলিয়ামসন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1775 সালে। জায়গাটা কোথায় ছিল, এখন কলকাতার যেটা মহাকরণ বা যেটা রাইটার্স বিল্ডিং বলা হয় তার পিছনে, স্থানটা ছিল তার পেছনে, লায়ন্স রেঞ্জের উত্তর পশ্চিম কোণে প্রায় 5 বিঘা জমির উপরে এটা তোমার প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে স্থানগুলো যারা কলকাতায় থাকে তাদের তো এটা তো মানে চাক্ষুষ তারা দেখতে পারবে। আবার মাঝে মাঝে মনে হয় যে এই জায়গাগুলো ঘুরে দেখে আসতাম একবার করে। পড়া যদি বাড়ির আশেপাশে হয় তাহলে তো কি বলবো, সোনাই সোহাগা। যদি 10-12 কিলোমিটারের মধ্যে হতো এইগুলো, হাতিবাগান, বিডন স্ট্রিট, এইগুলোতে বেশি থিয়েটার ছিল। বিডন স্ট্রিটে প্রচুর থিয়েটার ছিল। এখানে কেউ আছে নাকি বিডন স্ট্রিট হাতিবাগানের পাশাপাশি থাকে কলকাতার দিকে? আচ্ছা, দেখো তোমাদের পাশে তাহলে কত থিয়েটার আছে বা ছিল। এখন বিডন স্ট্রিটের গুলো নেই, স্টার থিয়েটারটা আছে, আর ইয়েটা মিনারভাটা তো আছে। একটা থার্ড ইয়ারের স্টুডেন্ট অভিনয় করে, আর একটা পিজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওরা অভিনয় করে, ওরা মিনার্ভা থিয়েটারে মাঝে মাঝে অভিনয় করে, তো ওদের কাছে খবর পাই। আসলে মানুষ এখন ওইগুলোর প্রতি আগ্রহী নয়। কি বলবো, টাটকা খাবার খাওয়ার পরিবর্তে মানুষ বাসি খাবার অভ্যস্ত হয়েছে। একটা টাটকা খাবার বানিয়ে খাওয়ার থেকে একটা খাবারকে ফ্রিজে 10 দিন রেখে খায়, সেরকমই ব্যাপার। একটা সিনেমা রিলিজ হচ্ছে, একবার অভিনয় করছে, সেটাকে রিল করে সেটাকে মানে কপিটাকে পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলাতে অভিনয় হচ্ছে, সেটাকেই মানুষ দেখছি পুরো মাস ধরে। কিন্তু যেটা থিয়েটারে অভিনয়, সেটা তুমি যতবার আহ, মানে কি বলবো বসবে সেই থিয়েটারে, ততবার তোমার জন্য অভিনয় করা হচ্ছে, মানে শারীরিক পরিশ্রম করে। একবার ওরা কিন্তু অভিনয় করে যে ওই রিলটাকে দেখাবে বারবার, সেরকম তো নয়। তাহলে তুমি যতবার টিকিট কাটবে ততবার তুমি তাদের অভিনয় দেখতে পারবে, একদিনে হয়তো দুবার তিনবার সেই পালাটাকেই অভিনয় করছে। তো এখানে ভ্যালু কিন্তু ওটার, কিন্তু মানুষ এখন ওটার প্রতি আগ্রহী নয়। যারা একটু মানে সেই শিল্পর গুরুত্ব বোঝে তারাই এখন কিন্তু সেই থিয়েটারে যায়, নইলে এখন সিনেমা সিরিয়াল এগুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে একটু আগে আমি পড়াচ্ছিলাম পিজি সেকেন্ড ইয়ারের ক্লাসে পড়াচ্ছিলাম, জিনিস বলে একটা প্রবন্ধ আছে। জিনিস মানে মানুষ এখন জিনিসের গুরুত্ব না বুঝে অর্থের গুরুত্ব বোঝে। মানে কি, একটা খাদ্য বস্তু, খাদ্য বস্তুটার থেকে অর্থটার বেশি গুরুত্ব, যার কেননা অর্থ দিয়ে ওটা কেনা হয়। কিন্তু প্রাবন্ধিক বলছেন যে না, অর্থ হচ্ছে মাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় মানুষ বুঝেছিল যে অর্থের থেকে খাদ্যের গুরুত্ব বেশি, তখন টাকা দিয়েও খাবার পাওয়া যাচ্ছিল না, যারা চাষবাস করছিল তারা খাবার বিক্রিই করছিল না, ফলে কাগজগুলো জাস্ট কাগজই ছিল, নোটগুলো কাগজ ছাড়া আর কিছু ছিল না। তো সেই রকম বিষয়টা, তো মানুষ গুরুত্ব মানে খুব কমই বোঝে এখন এইসব মেন জিনিসগুলো। তো এই ক্যালকাটা থিয়েটারের কথা বলছিলাম যে ওটা হচ্ছে তোমার রাইটার্স বিল্ডিংয়ের পেছনে, 1775 খ্রিস্টাব্দে এটার প্রতিষ্ঠা। এবং এটাতে তোমার দৃশ্যপট নির্মাণে সহায়তা করেছিলেন কে, তোমার ওই ডেভিড গেরিকের কথা বলছিলাম না যে ওল্ড প্লে হাউসে, সেই ডেভিড গেরিকই কিন্তু আরেকটা শিল্পী নিয়ে এসেছিলেন
উম, তার নাম হচ্ছে বার্নার্ড মেসিং। তো সেই বার্নার্ডকে তিনি নিয়ে এসেছিলেন ওই নিউ প্লে হাউসকে সাজানোর জন্য। তো তারপরে ব্যাপার হচ্ছে যে এই যে থিয়েটারটা, এটাতে বসার আবার ব্যবস্থা ছিল, বক্স করা ছিল পার্সোনাল দেখার জন্য। এখনকার বিভিন্ন থিয়েটারে বক্স করা থাকে সামনের দিকে, এটাতে বক্সের ব্যবস্থা ছিল। ভাবো কতদিন আগে এই বক্সের ব্যবস্থা কিন্তু ছিল। তো বেঙ্গল গেজেট বলে তৎকালীন সময়ে একটা পত্রিকা প্রকাশ পেত, হিকিজ বেঙ্গল গেজেট। তো সেই পত্রিকাতে এই খবরগুলো কিন্তু দেওয়া থাকতো, ক্যালকাটা থিয়েটারের বিজ্ঞাপন প্রকাশিত হতো। হ্যাঁ, তারপরে এই থিয়েটারটা ব্রিটিশরা কিন্তু ইয়ে করেছিল, মানে সাবস্ক্রিপশন করেছিল। এখনকার দিনে আমরা সাবস্ক্রিপশন নিই না, তো সেই সাবস্ক্রিপশন পারফরমেন্স প্রথা এখানে কিন্তু চালু করা হয়েছিল এই থিয়েটারে প্রথম। দ্বিতীয় থিয়েটার ছিল, এটাতে প্রথম। তো এখানে 120 টাকা দেওয়া হতো। 120 টাকার বিনিময়ে একটা ফ্যামিলি, মানে ইংরেজ পুরুষ বা মহিলা, তাদের ফ্যামিলির সবাই কিন্তু টোটাল 6টা অভিনয় দেখার সুযোগ পেত। খেয়াল করে দেখো সাবস্ক্রিপশনটা কতদিন আগে তৈরি হয়েছে। এখন আমরা সেই অ্যামাজন থেকে শুরু করে, হটস্টার থেকে শুরু করে বিভিন্ন জি5 সাবস্ক্রিপশন নিই 1 মাসের 2 মাসের। সেই সাবস্ক্রিপশন প্রথাটা ছিল ক্যালকাটা থিয়েটারে, মানে 120 টাকা দিলে একটা ফ্যামিলি 6টা অভিনয় দেখতে পেত, যে কোনো 6টা। তো সেই প্রথাটা চালু হয়েছিল এই থিয়েটারে প্রথম। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লর্ড কর্নওয়ালিস, নাম কে না শুনছে। সেই লর্ড কর্নওয়ালিস যখন এসেছিলেন তখন তিনি সেই ইস্ট ইন্ডিয়ার যারা মানে কোম্পানির কর্মচারী ছিল, তারা কিন্তু এখানে অভিনয় করতে চেয়েছিল, কিন্তু অভিনয় করতে সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে তোমার মহিলারা অভিনয় করতে শুরু করেছিল। ব্রিটিশরা কিন্তু সব, এখানে ভারতীয়দের কোনো কথা নেই, ভারতীয়দেরকে প্রবেশাধিকারই কিন্তু দেওয়া হতো না। হ্যাঁ, এবারে এই থিয়েটারে অভিনয় কি হয়েছিল, নাটক। হ্যাঁ, নাটক অভিনয়ের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, ব্রিটিশরা থিয়েটারে অভিনয় করাবে, কি নাটক অভিনয় করাবে? ব্রিটিশদের কি কি নাটক আছে, নাট্যকারের নাম জানো? তোমরা পড়েছো ব্রিটিশ নাট্যকারের নাম বা ইংরেজি ভাষার নাট্যকারের নাম? দু একটা নাম বলতে পারবে? শেক্সপিয়ার তো হ্যাঁ, শেক্সপিয়ারের নাম তো শুনেছো। শেক্সপিয়ার, ফিল্ডিং। হ্যাঁ শেক্সপিয়ার, তোমার বেন জনসন, জন ফ্রেচার, এনাদের নাটকগুলো, হ্যাঁ হেনরি ফিল্ডিং, শেরিডান, এনাদের নাটকগুলো কিন্তু এখানে অভিনয় হতো। শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস, ওথেলো, হ্যামলেট, এইসব নাটক যেগুলো রয়েছে, শেরিডানের স্কুল ফর স্ক্যান্ডেল, এই এই থিয়েটারে কিন্তু সেগুলো অভিনয় হয়েছিল, সেগুলোর খবর কিন্তু পাওয়া গেছে। এই থিয়েটারটাকে আরও কেন মনে রাখতে হবে যে কোনো থিয়েটার এতটা সময় ধরে চলেনি, ব্রিটিশদের কোনো থিয়েটারই এতটা সময় ধরে চলেনি। এটার বললাম প্রতিষ্ঠাকাল 1775, চলেছিল 1808 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 33 বছর। ভাবো 33 বছর ধরে একটা থিয়েটার চলেছিল। এই থিয়েটার চলাকালীন আরও থিয়েটার চলে এসেছিল, সেগুলোর সঙ্গে রেষারেষি চলছিল এই থিয়েটারে। 33 বছর একটা থিয়েটার চলা মানে মানে কম বড় ব্যাপার নয় কিন্তু। এই থিয়েটারটা চলাকালীন আরও কোন কোন থিয়েটার চলে এসেছিল সেগুলো আমি ছোট্ট করে বলি। যেমন হচ্ছে মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার। মিসেস ব্রিস্টো, তার আসল নাম হচ্ছে এমা রাংহাম। এমা রাংহাম, তিনি, তার স্বামীর নাম হচ্ছে জন ব্রিস্টো। তিনি কে ছিলেন? তিনি ছিলেন কলকাতার একজন সিনিয়র মার্চেন্ট ছিলেন, সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবং সেই তিনি যাকে বিয়ে করেছেন তার এমা রাংমা, তিনি অসামান্য সুন্দর ছিলেন এবং নৃত্যকুশলী ছিলেন, তো অভিনয়ও জানতেন তিনি। সেই এমা রাংহাম পরিচিত ছিলেন মিসেস ব্রিস্টো নামে, যেহেতু তার স্বামীর নাম জন ব্রিস্টো। তারপরে যখন কলকাতায় এলো জন ব্রিস্টো তার স্ত্রীকে নিয়ে, তখন তার স্ত্রী কী করলেন, ঠিক করলেন যে তিনি কোথায় ছিলেন, কলকাতার চৌরঙ্গিতে ছিলেন। চৌরঙ্গিতে ঠিক করলেন যে একটা থিয়েটার বানাবো আমি নিজে। দেখুন নারীদের কতটা স্বাধীনতা ছিল সেই সময়ে। সালটা হচ্ছে 1789, 1789। যেটা হচ্ছে তোমার ক্যালকাটা থিয়েটার বা নিউ প্লে হাউস, সেটা 1775 সালে প্রতিষ্ঠা হয়েছে। তার পরবর্তী থিয়েটার 1789। সেই সময় কিন্তু ক্যালকাটা থিয়েটারও ছিল। ক্যালকাটা থিয়েটার তো 1808 পর্যন্ত ছিল। তো তাহলে ক্যালকাটা থিয়েটার চলাকালীনই মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার এটাও কিন্তু চলছিল। তো সেই এমা রাংহাম কী করলেন, চৌরঙ্গিতে একটা নিজের বাড়িতে একটা ছোট্ট নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন, সেটা 1789 সালে।
এবং সেটাকে নিজের মতো তিনি সাজিয়েছিলেন। এই থিয়েটারটা মে মাসে মানে 1 মে প্রথম উদ্বোধন হয়েছিল। তো এখানে তোমার প্রথম যে অভিনীত নাটক সেটার নাম হচ্ছে পুওর সোলজার। নাটকটার নাম হচ্ছে পুওর সোলজার। তো মিসেস পৃষ্ঠ, বুঝতেই পারছো তৎকালীন সময়ে নারীদের কতটা স্বাধীনতা ছিল, যে একটা থিয়েটার পর্যন্ত চালানোর অধিকার ছিল, আর কতটা শিক্ষিত ছিল। প্রথমত কি বললাম, অসামান্য সুন্দরী ছিলেন, নৃত্য কুশলী ছিলেন, তারপরে তো নাট্য শিক্ষার ব্যাপারটা তো থাকতে হবে, একটা থিয়েটার চালানো, তো সেই ব্যাপারটা তার মধ্যে কিন্তু ছিল। সেই সময়ের ক্যালকাটা গেজেট বলে একটা পত্রিকা প্রকাশ পেত কলকাতা থেকে। সব বিদেশি পত্রিকা, মানে বিদেশি মানে কি দেশি পত্রিকা, কিন্তু ইংরেজি ভাষায়। তো ব্যাপার হচ্ছে সেই থিয়েটারে কিন্তু পুওর সোলজার যে অভিনয়টা হয়েছিল সেটা খবরাখবর পাওয়া গেছে। আর একটা সুলতান বলে একটা নাটক অভিনয় হয়েছিল, সুলতান, প্যাডলক নাইট, এইগুলোরও খবর কিন্তু এখানে পাওয়া গিয়েছিল। এই থিয়েটারটা কিন্তু প্রায় তোমার 1 বছর মতো চলেছিল, 89 থেকে 90 পর্যন্ত, 1789 থেকে 1790। তারপরে থিয়েটারটা বন্ধ হয়েছে, 1 বছরের জন্য চলেছিল, তবুও কিন্তু নাম আছে, দেখো খবরাখবর সেটার পাওয়া গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একটা নারী থিয়েটার মানে পরিচালনা করছিল, সেরকম আর কোনো পাবে না কিন্তু এরপরে। বিনোদিনী চেষ্টা করেছিল পরবর্তীকালে, আমাদের বাংলার কথা বলছি, কিন্তু বিনোদিনী কার হাতের মুঠোয় ছিল? গিরিশ ঘোষের। গিরিশ ঘোষই তাকে পরিচালনা করতেন। আর তিনি বিক্রি হয়ে গেছিলেন কার কাছে? না, গুরমুখ রায়ের কাছে, একজন মানে সে কি বলে সুদখোর, সুদ ব্যবসায়ী মানুষের কাছে। তো সেখানে বিনোদিনীর স্বাধীনতা ছিল না, কিন্তু এখানে মিসেস বৃষ্ট কিন্তু বিশাল স্বাধীনতা ছিল, ফলে একটা থিয়েটারকে তিনি তৈরি করতে পেরেছিলেন, আর সেই জন্যই তার কিন্তু নাম আছে। দেখো এইগুলোই তো প্রভাবিত করে বা করেছিল আমাদের তৎকালীন সময়ে যারা মনীষী ছিলেন, রামমোহন রায়, বিদ্যাসাগর। দেখো 1789 সালের কথা বলছি, যখন বিদ্যাসাগরের জন্ম হয়নি। বিদ্যাসাগরের জন্মসাল কত? বিদ্যাসাগরের জন্মসাল 1820। আচ্ছা, রামমোহনের জন্ম হয়েছিল কিনা বলো তো সেই সময়? স্যার 1800 হ্যাঁ স্যার হয়েছিল। রামমোহন রায়ের জন্ম 1772, মতান্তরে 74, মানে 72 বা 74 এইরকম সাল। তো 1789 কথা বলছি, জন্ম হয়েছিল, কিন্তু তিনি তো তখন ছোট ছিলেন, 10-12 বছরের রামমোহন রায় ছিলেন। তাহলে খেয়াল করে দেখো সেই সময়, আমি আসলে এইগুলো নামগুলো কেন বলছি, আমাদের বাংলার অবস্থাটার কথা বলছি, যে বিদ্যাসাগর তখন জন্মগ্রহণ করেনি। বিদ্যাসাগর কথাটা এলো কোথা থেকে? নারীদের কথা থেকে এলো না, নারীদের মুক্তি দিয়েছিলেন, বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন, সেখানে বিধবা বিবাহ প্রবর্তন, বহু বিবাহ রদ, এগুলো সব কিছুতে কাজে লেগেছিলেন রামমোহন আর বিদ্যাসাগর। তারা যখন এইগুলোর প্রতিবাদ করছেন, রক্ষণশীল সেই সমাজের বিরুদ্ধে, তার অনেক আগেই নারী স্বাধীনতা ছিল ব্রিটিশদের, সেটাই বলতে চাইছি আমি, ওইটার জন্যই এটা আনলাম প্রসঙ্গটা, যে তাহলে নারী স্বাধীনতা কত আগে ছিল ব্রিটিশদের, খেয়াল করে দেখো, বিদ্যাসাগরের জন্মের আগে ছিল। তারা মানে ওই দিক থেকে কিন্তু স্বাধীন ছিল, মুক্তমনা ছিল, এটা আমরা মানে ভারতবর্ষীয়রা একটা শিক্ষা পেয়েছিল। কুসংস্কার দূরীকরণে ইংরেজদের বিশাল বড় একটা কিন্তু ভূমিকা ছিল, তারা এসেছিল বলেই আমাদের রক্ষণশীল সমাজে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠেছিল, নইলে ব্রিটিশরা না এলে হয়তো আরও পরে হতো। গোঁড়ামি, কুসংস্কার এগুলো পুরোপুরিভাবে যায়নি, কিন্তু অনেকটা চলে গেছে, ওইটা কিন্তু এখন আরও বেশিই থাকতো। এখন দিন দিন আবার কি হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলোকে তাড়াবে কি মানুষ, আবার প্রশ্রয় দিচ্ছে এখনকার যুগে, দেখবে আছে অনেক। তো যাই হোক, ব্যাপার হচ্ছে তাহলে মিসেস বৃষ্ট থিয়েটারটা কি জন্য মনে রাখবে বুঝতে পারছো, আশা করি ভুলবে না এটা। সালটা মনে রাখবে 1789। আর দি বেঙ্গলি থিয়েটারের কথা আমি বলেছিলাম তোমাদের, দি বেঙ্গলি থিয়েটারের সালটা কত ছিল বলো তো? ওটা ব্রিটিশদের নাট্যশালা কিন্তু নয়, দি বেঙ্গলি থিয়েটার। হুম, 1795 1700, 95 হুম, 99। হ্যাঁ 1795। তাহলে 1795, তাহলে দি বেঙ্গলি থিয়েটার কিন্তু বিদেশি রঙ্গালো নয়, ব্রিটিশদের নয়। খেয়াল করে দেখো লেবেডাফ এসেছেন কখন? লেবেডাফ এসেছেন এই যে ক্যালকাটা থিয়েটারের কথা বললাম না, ক্যালকাটা থিয়েটার আর এই যে মিসেস ব্রিস্টোর থিয়েটার, তার মাঝামাঝি সময়। মিসেস ব্রিস্টোর থিয়েটারটা হচ্ছে 1795 তো না, তাহলে ব্রিস্টোর পরে হবে, সরি ভুল বললাম, ব্রিস্টোর পরে হবে।
1795। মানে এরপরে হচ্ছে একটা থিয়েটার ব্রিটিশদের, যেটার নাম হচ্ছে ওয়েলার প্লেস। ওয়েলার প্লেস, মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার আর ওয়েলার প্লেস যে থিয়েটারটা, এর মাঝামাঝি সময় হবে দি বেঙ্গলি থিয়েটার। তবে দি বেঙ্গলি থিয়েটারটা এর সঙ্গে পড়বে না, কেননা ওটা ব্রিটিশদের থিয়েটার ছিল না, ওটা পার্সোনাল ছিল লেবেডাফের। তিনি তো রাশিয়া থেকে এসেছিলেন, আর তিনি একজন ব্যবসাদার ছিলেন। তিনি মূলত বাঙালিদেরকে থিয়েটার সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যই ওটা করেছিলেন। নামটাই দিয়েছেন দি বেঙ্গলি থিয়েটার, অর্থাৎ সেখানে যে বাঙালি মানে নাট্যপ্রিয় বাঙালি যে ছিল, শিক্ষিত সমাজ ছিল, তারা তো আর খবরাখবর পাচ্ছে ওই পত্রিকা যেগুলো বললাম না, বেঙ্গল থেকে দিগদর্শন, সমাচার দর্পণ। দিগদর্শন সমাচার দর্পণের পত্রিকা থেকে ওই বেঙ্গল হিকি যে পত্রিকাটা বললাম, আরেকটার নাম বললাম যে আহ, এক মিনিট, প্রথমে যে ইয়েটার নাম বললাম না পত্রিকাটা, কেউ শুনলে? একটা পত্রিকার নাম বললাম প্রথমে, বেঙ্গলি গ্যাজেট। হ্যাঁ বেঙ্গল গ্যাজেট। হ্যাঁ, ওই বেঙ্গল গ্যাজেট যে পত্রিকা, সেই পত্রিকাগুলোতে খবর পাওয়া যেত। তো ব্যাপার হচ্ছে বাঙালিরা সেইটা কিন্তু সেইভাবে পাচ্ছেন না, কিন্তু যখন রঙ্গালয় তৈরি করে দেখিয়ে দিল লেবেডাফ, তখন কিন্তু শখের নাট্যশালার সেই আবির্ভাবের একটা মানে কি বলবো মুহূর্ত তৈরি হলো। তো যাই হোক, সেই সময়গুলোকে কিন্তু মনে রাখবে, এখানে পরপর আলোচনা করছি কিন্তু সালগুলো একটু মনে রাখবে। তারপরে হচ্ছে তোমার ওয়েলার প্লেস। ওয়েলার প্লেস থিয়েটারটা সম্পর্কে আমি আলোচনা করছি না, এগুলো ছোট ছোট আলোচনা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টও নয় পরীক্ষার জন্য, তোমরা একটু রিডিং দেখে নেবে। অ্যাথেনিয়াম, ওয়েলার প্লেস, এই দুটো থিয়েটার এর মাঝে ছিল। 1797 ছিল ওয়েলার প্লেস, সেটা তোমার চলেছিল 1798 পর্যন্ত, মানে 1 বছর চলেছিল। আর অ্যাথেনিয়াম বলে একটা থিয়েটার, সেটা তোমার 1808 সালে শুরু হয়েছিল। 1808, এই সালটা কেন মনে রাখবে? ওই যে দ্বিতীয় থিয়েটার বললাম, ক্যালকাটা থিয়েটার, বা যেটাকে বলা হয় দ্য নিউ প্লে হাউস, ওটা যে বছর বন্ধ হলো 33 বছর পরে, সেই বছর তৈরি হয়েছিল এথেনিয়াম থিয়েটার। এই যে ওয়েলার প্লেস, তারপরে মিসেস ব্রিস্টোর থিয়েটার, এই থিয়েটারগুলো যখন চলছিল তখন বুঝতেই পারছো যে একটা রেষারেষির ব্যাপার তৈরি হয়ে গেছিল তোমার ওই ইয়েটা তোমার ক্যালকাটা থিয়েটার, বা যেটা দ্য ওল্ড নিউ প্লে হাউস থিয়েটার। কেননা ওই থিয়েটারগুলোতে অভিনয় হচ্ছিল, কিন্তু একটা এত বড় থিয়েটার যেটা 33 বছর চলছে, সেই থিয়েটারটা বুঝতেই পারছো কীরকম শক্তপোক্ত ছিল, সেটার কাছে কিন্তু এই থিয়েটারগুলো মানে রক্ষা পায়নি। তারপরে একটা হচ্ছে তোমার যেটা মেন, সেটা হচ্ছে চৌরঙ্গী থিয়েটার, আর তারপরে শ্বাসউশী থিয়েটার। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আলাদা করেও প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। মানে তোমাদের 5 নম্বরে বা 10 নম্বরে দুটোকে দিয়ে দিল চৌরঙ্গী এবং শ্বাসউশী। চৌরঙ্গী থিয়েটারটা সালটা হবে তোমার 1813। মানে ওই যে দ্বিতীয় থিয়েটার ক্যালকাটা থিয়েটার ওটা বন্ধ হয়ে গেছে, মিসেস ব্রিস্টো বা ওয়েলার প্লেস, অ্যাথেনিয়াম, এগুলো সব পার হয়ে যাওয়ার পরে অ্যাথেনিয়াম যে থিয়েটারটা, সেটা তোমার কি বললাম যে 1812 সালে প্রতিষ্ঠা হয়েছে, 1800, হ্যাঁ 12 সালের দিকে প্রতিষ্ঠা হয়েছিল। আর ওটা তোমার বেশি দিন চলেনি, 1814 সাল পর্যন্ত কিন্তু চলেছিল। ওটা তো ওই অ্যাথেনিয়ান তো বললেন 1808 না? 1808-এ বন্ধ হয়েছিল। তারপরে তোমার একটা ব্যবসায়ী এসেছিলেন মিস্টার মরিস নামে, তিনি 18 নম্বর সার্কুলার রোড, ওখানে একটা থিয়েটার তৈরি করেছিলেন 4 বছর টানা প্রচেষ্টার পর। তো 1808-এর পরে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু 12 সালে প্রতিষ্ঠা হয়েছিল তার থিয়েটার, সেটাই ছিল অ্যাথেনিয়াম থিয়েটার। মালিক ছিলেন মিস্টার মরিস, ঠিক আছে। 200টা সিট ছিল, দর্শক আসন ছিল সেই থিয়েটারে। তো এটা যেহেতু ইম্পর্টেন্ট নেই, সেই জন্য আমি আলোচনা ডিটেলসে করছি না। মানে এগুলো একটু নোটে দেখে নিও, কারণ এগুলো আলাদা করে আসবে না, 2-4 লাইন মতো মনে রাখবে বাস এই থিয়েটারগুলো সম্পর্কে। যেহেতু প্রচুর থিয়েটার আছে না, এগুলো আমি ডিটেলসে আলোচনা করলে মাথার মধ্যে আবার উম, মানে কি বলবো তালগোল পাকিয়ে যাবে। যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আসলে বিদেশি রঙ্গালয়ের যে নোটটা দিয়েছি না, ওখানে তোমার পুরোটা মনে না থাকলেও চলবে, ওখানে কি কি মনে রাখতে হবে আমি সেটা বলে দিচ্ছি। ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, এই দুটো মনে রাখবে। বৃষ্টটা তো মনে থাকবেই, এই তিনটে হলো। আর চৌরঙ্গি আর শ্বাসউশী, এই 5টা তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো তুমি না লিখলেও চলবে। বিদেশি রঙ্গালয় 5টা ভালোভাবে মনে রাখবে। আরও আছে, দমদম আছে, বৈঠকখানা আছে, এগুলো ছোট ছোট থিয়েটার। মেন মেন যেগুলো সেগুলো আমি বললাম টোটাল 5টা।
চৌরঙ্গী থিয়েটার নামটা থেকেই বুঝতে পারছো কোথায় হবে এই থিয়েটারটা। ক্যালকাটা থিয়েটার মানে এত বড় একটা থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পরে, মানে 33 বছর চলার পরে আরও সুযোগ পেয়ে গেল তখন ওখানে সাবস্টিটিউট তো কিছু নেই, কেউ তো আর অন্য থিয়েটার পাচ্ছে না, তখন এই যে ছোট ছোট থিয়েটারগুলো চেষ্টা করছে ওই থিয়েটারটার স্বাদ মেটানো, বা সেই মানুষগুলোই চাইছে যে আরও থিয়েটার বানাবো, বা তার দেখে অন্য একজন ব্যবসায়ী ভাবছে যে ও থিয়েটারটা তো বন্ধ হয়ে গেল আমি একটা বানাই, এরকম একটা রেষারেষির যুগ ছিল তখন। সেই ভালো একটা নাট্যমঞ্চের একটা অপেক্ষা করছিল অনেক মানুষ। তো সেখানেই দেখা যাচ্ছে যে চৌরঙ্গী থিয়েটার, ক্যালকাটা থিয়েটার যখন বন্ধ হয়ে গেল, একটা ভালো নাট্যমঞ্চের মানে অভাব দেখা দিচ্ছিল, মানুষ যখন চাইছিল, তখন অ্যামেচার ড্রামাটিক সোসাইটি বলে একটা মানে ইয়ে ছিল, সংঘ ছিল বা একটা দল বলতে পারো, তারা এগিয়ে এসেছিলেন। তারা চেষ্টা করেছিলেন, মানে একটা ক্লাব বলতে পারো, ঠিক আছে, সেই ক্লাবের মানে সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টাতে চৌরঙ্গীতে যে থিয়েটারটা তৈরি হয়েছিল সেটাই নাম হচ্ছে চৌরঙ্গী থিয়েটার। চৌরঙ্গীতে থিয়েটার রোড নামে একটা জায়গা আছে, সেই থিয়েটার রোডের দক্ষিণ পূর্ব কোণেই এটা তৈরি হয়েছিল। 1813 সালের 25শে নভেম্বর উদ্বোধন হয়েছিল এই থিয়েটারটা। তো এটা ওই যে ইয়েটা বললাম, সংগঠনটা বললাম, ক্লাবের সদস্য অ্যামেচার ড্রামাটিক সোসাইটি, তাদের সদস্যদের চাঁদাতেই তৈরি হয়েছিল এই থিয়েটারটা। সবাই এই থিয়েটারের শেয়ার হোল্ডার ছিলেন, মানে নিজেরা টাকা ইনভেস্ট করেছিলেন এটাতে। তো এই যে থিয়েটারটা, এটাতে তোমার অধ্যক্ষ ছিলেন, মানে প্রথম দিকে মানে যারা নাট্য শিক্ষক যুক্ত ছিলেন তাদের মধ্যে ছিলেন এইচ উইলসন, এগুলো নোটে তোমরা পাবে। আর তারপরে ইংলিশম্যান যে পত্রিকা ছিল সেই সময়ের, সেটা প্রতিষ্ঠাতা সম্পাদক জে.এইচ স্টোকলার। তারপরে প্রথম বাঙালি একজন যুক্ত হয়েছিলেন এই থিয়েটারে, এটাও মনে রাখবে কিন্তু, দ্বারকানাথ ঠাকুর, নাম শুনেছ আশা করি। সেই দ্বারকানাথ ঠাকুর প্রথম বাঙালি যাকে প্রবেশ করতে দেওয়া হলো ব্রিটিশদের থিয়েটারে। কোন থিয়েটারে? চৌরঙ্গী থিয়েটারে, মনে রাখবে। আর এমনভাবে প্রবেশ করলেন যে তার একটা প্রতিপত্তি ছিল এই থিয়েটারের মধ্যে, ইয়েতে মানে থিয়েটারের মধ্যে। তো এটার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। প্রথম দিন যে থিয়েটারটাতে মানে মঞ্চস্থ হয়েছিল নাটক, সেটার নাম হচ্ছে কাসেল স্পেক্টার। একটা মানে কি বলে এটাকে, ট্র্যাজেডি নাটক বলতে পারে, বিয়োগান্তক নাটক। তারপরে হচ্ছে এই থিয়েটারে পরবর্তীকালে কিন্তু অভিনেত্রী নেওয়া হয়েছিল। মানে মেয়ে প্রথম দিকে কি হতো না, নাটকের থিয়েটারে নারী চরিত্রে পুরুষরাই অভিনয় করতো। আমাদের যে বাংলা থিয়েটারগুলো পাবে, শখের নাট্যশালা, সেগুলো তো পুরুষরা অভিনয় করতো। কারণ মানে বাঙালিদের তো একটা আলাদা কারণ ছিল, রক্ষণশীল সমাজ ছিল, বুঝতেই পারছো, নারীদের যেখানে শিক্ষার অধিকার, পড়াশোনার অধিকার দেওয়া হচ্ছে না, সেখানে থিয়েটার করতে দেওয়া তো বিশাল বড় একটা ব্যাপার। আর কারোর সামনে, পুরুষদের সামনে অঙ্গভঙ্গি, নৃত্য প্রদর্শন, এটাকে রক্ষণশীল সমাজ ভালোভাবে দেখতো না, ভালো চোখে দেখতো না, সেই জন্য ওখানে নারীদের প্রবেশাধিকারও ছিল না, নারীদেরকে শিশু যোগটাও দেওয়া হতো না, বা নারীরাও যেত না, ওটাকে যাওয়া মানেই সেই জাত থেকে বেরিয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার ছিল। ফলে ওটা বাঙালিদের কথা বলছি আমি। আর যেটা তোমার ব্রিটিশদের, তো তারা তো প্রথম দিকে তো পুরুষরা এসেছিল, তারপরে তাদের নারী যখন সঙ্গ দিচ্ছিল সেইগুলোর প্রতি আগ্রহী হয়েছিল, তখন নারীরা আস্তে আস্তে যুক্ত হয়েছিল সেই থিয়েটারের সঙ্গে। তো এই থিয়েটারে আমি কি বললাম না, অনেক জন কিন্তু যুক্ত হয়েছিলেন আস্তে আস্তে, ব্রিটিশদের খ্যাতনামা গায়ক, শিল্পী সবাই আসতে শুরু করে চৌরঙ্গী থিয়েটারে। এই থিয়েটারটা কিন্তু বেশ নাম করা একটা থিয়েটার, তোমরা গুগলে সার্চ করলে এই থিয়েটারের ছবিটাও পাবে। আর এটা যেটা স্টোরিটা বেশ দারুণ স্টোরি, সেটাও কিন্তু পাবে বিভিন্ন জায়গায়। এই থিয়েটারে কিন্তু মানে ইউটিউবে দেখবে বিভিন্ন ভিডিও, ডকুমেন্টারি ভিডিও করেছে। আমিও ভাবি করব, সময় পাই না একটা ভিডিও বানাতে, মানে দেখতে 10 মিনিট লাগে কিন্তু ওটা বানাতে জানো মানে 4-5 ঘন্টা তারও বেশি সময় লেগে যায়। মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ওটাকে রেকর্ড করা, এডিটিং করা, পাবলিশ করা পর্যন্ত, যারা এগুলো করে তারা বুঝতে পারবে যে এগুলোর পেছনে কতটা সময় যায়। মানুষটা দেখে 10 মিনিট কিন্তু ওর পেছনে অনেক সময় চলে যায়। ওই যে বেঙ্গলি থিয়েটারে দেখবে একটা ভিডিও করেছে, তোমাদের লিঙ্ক দিয়েছিলাম, ওটা করতেও অনেকটা সময় লেগেছে। আসলে ভাবতে হয় যেগুলো ডকুমেন্টারি ভিডিও না, যে এটাতে কোন তথ্যগুলো দিলে কাজে লাগবে, কোনটাই হবে। তো যাই হোক, একটা ব্যাপার হচ্ছে ওটা মানে মানুষ দেখে তখন ভালো লাগে যে যাক সফল হলো। মানে আমার টার্গেট থাকে যে 1000 জন দেখুক, কোনো রকমে 1000 জন দেখলে আমার শান্তি হয়। তো দেখি যেগুলো করি, যেমন বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমার জীবনী বা তার
লেখা এগুলো নিয়ে করেছি, ওই ওই ভিডিওগুলো কিন্তু 1000 পার হয়ে গেছে, 2000 2500 করে ভিউজ হয়েছে। আমার নিজেরও কাজে লাগে, কারণ এগুলো পড়াতেও হয়, আর তথ্যগুলো এক জায়গায় যখন জড়ো হয়ে যায় তখন একটা ভিডিও বানাতে ইচ্ছে করে। রবীন্দ্রনাথ নিয়ে অনেকগুলো ভিডিও রেডি করা আছে কিন্তু সময়ই হয় না। তো এখানে এই যে থিয়েটারটা, এটার একটা স্টোরি আছে। আহ, স্যার আপনার চ্যানেলে দিয়েছেন রবীন্দ্রনাথের ভিডিও? না সেরকম নেই, এই চ্যানেলে নেই। রবীন্দ্রনাথের কয়েকটা কবিতা মানে ইয়ে করিয়েছি আমি, আবৃত্তি করেছি স্টুডেন্টদেরকে দিয়ে, ওটা অন্য চ্যানেল আছে, বিচিত্রা ক্রিয়েশনটাতে আপলোড করেছি। মানে যেগুলো সিলেবাসে থাকে না স্টুডেন্টদের, সেই কবিতাগুলো আবৃত্তি করিয়েছিলাম স্টুডেন্টদেরকে দিয়ে। করিয়েছিলাম বলতে কি, ওদেরকে পড়াতে পড়াতে ওদের ভালো লেগে যায়, দিয়ে ওরা নিজেরাই বলে আবৃত্তি করব। আমি এডিটিং করে পাবলিশ করি, আমার দিদিও করে, আমার স্টুডেন্ট আছে কিছু, আমার কিছু মানে কি বলবো, ফেসবুক ফ্রেন্ড যারা মানে বন্ধু বান্ধব হয়ে গেছে তারাও করে। বন্ধু খুব কম, মানে মেয়েরাই দেখি আবৃত্তির দিকে বেশি ঝোঁক আছে, ছেলেদের খুব কম আছে। আহ, এই সময়ে একজন একজন সেরা অভিনেত্রী ছিলেন চৌরঙ্গী থিয়েটারের কালে ব্রিটিশদের, যার নাম হচ্ছে মিসেস লিচ। মনে রাখবে, এর কাহিনী বিশাল কাহিনী রয়েছে। মিসেস লিচ সেই সময় মানে একটা খ্যাতনামা একজন শিল্পী ছিলেন। আহ, যখন ভারতে এসেছিলেন তার মানে কি বলবো, একটা নাম হয়ে গেছিল, তাকে ইন্ডিয়ান সিডন্স বলা হতো। তো সেই ইংল্যান্ডে তোমার একজন মিসারা সিডন বলে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন, তার আদলেই বা তার নামটাকেই তাকে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান সিডন্স। যেহেতু ভারতে এসে মিসেস লিচ বিশাল একটু মানে খ্যাতি পেয়েছিলেন, খ্যাতনামা শিল্পী ছিলেন। তো এই চৌরঙ্গী থিয়েটারে কিন্তু শেক্সপিয়ারের সেরিডান, গোল্ডস্মিথ, কোলম্যান, আহ, বিভিন্ন নাট্যকার যারা, তাদের নাটকগুলো অভিনীত হয়েছিল। তো সেই নাটকগুলোই আবার ঘুরে ফিরে আসবে। দেখবে তোমার যে নোটটা দিয়েছি, নোটে দেখবে এগুলো সব লেখা আছে। আর এটার আমি ছক করে দেবো, তোমাদের বললাম যে থিয়েটারের নাম থাকবে, প্রতিষ্ঠাকাল, স্থান, তারপরে হচ্ছে মানে ওর কি কি নাটক অভিনয় হয়েছে, তারপরে হচ্ছে বন্ধ কত সালে হয়েছিল আর গুরুত্ব কি আছে। এইভাবে কলাম করা থাকবে প্রতিটা থিয়েটারে, তুমি মানে এক নজরে দেখে নেবে, এটা তোমাদের ছকটা আলাদা করে করতে হবে না, পারলে ওটা প্রিন্ট করে নেবে কিংবা খাতাতে তুলে নেবে, তাহলে এই নোটগুলো পুরো একটা ছকের মধ্যে তোমার মুখস্থ থাকবে। আজকে বিদেশি রঙ্গালয়টা পড়াচ্ছি, বিদেশি রঙ্গালয়ের ছকটা তোমাদের আগে দেবো। হ্যাঁ, তো এই থিয়েটারে তাহলে সেই যে নাটকগুলো আগে অভিনয় শুনলে সেগুলোই হচ্ছে শেক্সপিয়ার, সেরিডন, যাদের মানে যে নাটকগুলো, সেই নাটকগুলো কিন্তু এখানে স্কুল ফর ক্যান্ডেল, লাভ ইলা মোড, তারপরে হচ্ছে তোমার জেলাস ওয়াইফ, দ্য আয়রন চেস্ট, হানিমুন, ম্যাট্রিমনি, বিজি বডি, দ্য অ্যাক্ট্রেস অফ স্মল ওয়ার্কস, এই সমস্ত নাটকগুলোই অভিনয় হয়েছিল। এবারে ব্যাপার হচ্ছে এত নামগুলো ব্রিটিশদের মানে নাটকগুলো পরিচিত নয়, অথচ নামগুলো মনে রাখা, তো কি করবে না এখানে দু একটা নাম মনে রাখবে, বেশি রাখার মনে রাখার দরকার নেই। যেগুলো দেওয়া আছে নোটে অতগুলো রাখার দরকার, দুটো একটা মনে রাখবে যাতে বিষয়বস্তুটা লিখতে পারো। তো এই থিয়েটারটা মানে একটা সময় বিশাল কিন্তু মানে খ্যাতির একদম সর্বোচ্চ চূড়ায় চলে গিয়েছিল। তবে পরবর্তীকালে এটার পরিচালন ব্যবস্থাতে ত্রুটি দেখা দিয়েছিল, ফলে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু একটা ঋণের বোঝা চেপেছিল সেই চৌরঙ্গী থিয়েটারের ওপরে, এবং সেই ঋণের পরিমাণটা 17,000 টাকা দাঁড়িয়েছিল। তখন সেই বুঝতেই পারছো কারা চালাচ্ছিল, ড্রামাটিক সোসাইটি সেই সভ্যগণ, এবং তখন আর্থিক একটা চরম অনটন দেখা দিচ্ছে। 1833 সালের দিকে তারা কি করলো, যে এই নাট্যমঞ্চটাকে ভাড়া দিতে শুরু করলো, যেহেতু এটা একটা পেশাদারিত্বের দিকে চলে গিয়েছিল। সবাই কি করছিল না, শেয়ার হোল্ডার ছিল বললাম না, তো তারা কি করছিল তখন 1833 সালে এই যে থিয়েটারটা, সেই থিয়েটার রঙ্গমঞ্চটা, সেটা কিন্তু তারা ভাড়া দিয়ে দিচ্ছিল যে অন্য কেউ এসেও এখানে অভিনয় করতে পারে ভাড়ার বিনিময়ে। তো এক সময় এসেছিল ইতালি থেকে একটা অপেরা কোম্পানি চলে এসেছিল এখানে, তারা কিন্তু 1,000 টাকা ভাড়া দিচ্ছিল মাসে, এবং তারা সেখানে থিয়েটারটাকে আবার চালাচ্ছিল, নামটা কিন্তু একই ছিল। তারপরে এলো একটা ফরাসি কোম্পানি, তারাও এটাকে ভাড়া দিয়ে চালাচ্ছিল, এভাবে 2 বছর কোনো রকমে চালিয়েছিল 1835 সাল পর্যন্ত, 33 থেকে। তারপরেও চৌরঙ্গী থিয়েটার কিন্তু ঘুরে দাঁড়াতে পারছে না, ঋণের ভার কিন্তু তাদের জড়িয়ে পড়ছে। ঋণের ভার কিভাবে, মানে ওখানে দেখো অনেক কিছু খরচ খরচাও তো থাকে, একটা মেনটেন করার ব্যাপার থাকে থিয়েটারকে। তো আস্তে আস্তে বিধ্বস্ত যখন হয়ে পড়ছে,
তার ঋণ যখন একদম পর্বত সমান হয়ে যাচ্ছে, তখন আমাদের একজন বাঙালি সুযোগ নিয়েছিলেন। একজন বাঙালি যুক্ত ছিলেন বললাম না এই থিয়েটারে, কি নাম বলেছিলাম? দ্বারকানাথ ঠাকুর। হুম, দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যখন এরকম অবস্থা শোচনীয়, তখন দ্বারকানাথ ঠাকুর কি করলেন না, দেখছে এই থিয়েটারটা নিলামে বিক্রি হচ্ছে, চৌরঙ্গী থিয়েটার। 1835 সালের 15ই আগস্ট, সালটা মনে থাকবে আশা করি, 15ই আগস্ট যেহেতু, সেই সময় এই থিয়েটারটা সর্বোচ্চ দর দিয়ে কিনে নিয়েছিল দ্বারকানাথ ঠাকুর। কত টাকায় কিনেছিল? 30,000 টাকা। 30,100 টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে, 30,100 টাকা, এটা হাইয়েস্ট উঠেছিল রেট। নিলাম বুঝতে পারছো কিভাবে হয়। তো 30,100 টাকায় দ্বারকানাথ ঠাকুর এই থিয়েটারটা কিনেছিল। দেখো দেখো, ভেবে দেখো, বিদেশিদের রঙ্গালয়, যেখানে বাঙালি একজন ঢুকেছিলেন কোনো রকমে, এবং তিনি সেই থিয়েটারটাকে শেষ কিনে নিলেন নিলামে। এবং তারপরে সমস্ত যে ঋণগুলো ছিল সেই ঋণগুলো শোধ তিনি করে দিলেন। তারপরে এটা তিনি পরিচালনা করলেন। বিলেত থেকে অভিনেত্রীকে নিয়ে এলেন, তারপরে তোমার আরও অনেক অভিনেতাকে পরিচালনার দায়িত্ব দিচ্ছেন তিনি। তোমার বিভিন্ন মানে যা কিছু দরকার সেইগুলো, মানে একজন ম্যানেজার এবং একজন মালিক ছিলেন। 1839 সাল পর্যন্ত, মানে কত সালে তিনি কিনেছিলেন? 1835 সালে। 1839 সাল মানে প্রায় 4 বছর পর্যন্ত তিনি চালিয়েছিলেন। মিসেস লিচ একজন অন্যতম অভিনেত্রী ছিলেন, তিনি অভিনয় করছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি লন্ডনে চলে গেলেন। তারপর থেকেই কিন্তু এই থিয়েটারটা একটা মানে 1839 সালেই 31শে মে একটা বিধ্বংসী আগুনে কিন্তু থিয়েটারটা একেবারে ভস্মীভূত হয়ে যায়। তারপরে এই থিয়েটারটা বন্ধ হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে, আগুনে ভস্মীভূত হওয়ার খবর অনেক থিয়েটারে পাবে। কিছু ষড়যন্ত্র থাকে, আর কিছু ক্ষেত্রে দেখো তখনকার দিনে লাইট ইলেকট্রিসিটি তো ছিল না, কিসের লাইট থাকবে? এটা আন্দাজ করে বলো তো, লাইট কিসে থাকতে পারে? যখন ইলেকট্রিসিটি ছিল না তখন মানুষ কিসের লাইট ব্যবহার করতো? হ্যাঁ, সেই গ্যাস ধরনের, গ্যাস জাতীয় যে লাইটগুলো, হ্যাঁ, সেই লাইটগুলো এবারে সেইগুলো কিছু কাচের থাকতো, কিছু বাইরেও থাকতো, প্রদীপ প্রদীপ এই ধরনের কিছু সেই আমরা দেখবে কি বলবো বাইরের শিখা থাকে এরকমও লাইট ব্যবহার করি। তো যখন মঞ্চসজ্জা করা হচ্ছে তখন লাইটের জায়গাতে ওই আগুন দেওয়াই ধরে না, কোনো একটা সলতে জাতীয় কিছু একটা বা হ্যাজাক বা গ্যাসের কিছু লাইট জ্বলছে, সেগুলো থেকেও কিন্তু থিয়েটারে অনেক আগুন লাগতো। আর পুরোটাই তো কাপড়ের কারুকার্য করা আছে, পর্দা থেকে শুরু করে সাজানো ব্যাপার, তো বেশিরভাগ থিয়েটার কিন্তু এরকম ভস্মীভূত হয়েছিল। আর কিছু থিয়েটারে আগুনও লাগিয়ে দেওয়া হতো, যেমন ওই দি বেঙ্গলি থিয়েটার, ওটাকে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এই এই ভস্মীভূত হওয়ার খবরগুলো দুটো মানে কারণে মানে জানা যায় যে এইরকমই হয়েছিল। তো এটা একটা বিধ্বংসী আগুনে কিন্তু জ্বলে শেষ হয়ে গেছিলো সেই থিয়েটারটা। দেখো খেয়াল করে দেখো, বাঙালি একটা থিয়েটার কিনে নিয়েছে, যেখানে ব্রিটিশরা পছন্দই করছে না, বাড়িতে লিখে রাখতো যে ভারতীয় এবং কুকুরের প্রবেশ নিষেধ। তো সেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষিতে বুঝতেই পারছো যে ভারতীয়রা যে একটা থিয়েটার চালাবে, মালিক হবে, 4 বছর ধরে চালাচ্ছে, এটা তো রাগও তো হতে পারে। যাই হোক, রিজনটা সেরকম কোথাও বইয়ে কিছু লেখা নেই, তবে লেখা আছে থিয়েটারটা ভস্মীভূত হয়ে গেছিল। এরপরে দমদম থিয়েটার হয়েছিল 1817 সালে। বুঝতেই পারছো যে দমদম নামটা কেন, স্থানটার নামেই থিয়েটারটা, দমদম মিলিটারি ব্যারাকের কাছে এই থিয়েটারটা প্রতিষ্ঠা হয়েছিল। তো এটা ছোটোখাটো একটা থিয়েটার ছিল। 1817 সালে এটা চালু হয়েছিল এবং 1824 সালে এটা বন্ধ হয়ে গেছিল। তো এরপরে একটা হচ্ছে বৈঠকখানা থিয়েটার, যেটা 1824 সালে যখন বন্ধ হয়ে গেল দমদম থিয়েটার, তখন এটা তোমার চালু হলো বৈঠকখানা থিয়েটার। দমদম থিয়েটারের মতোই এটা একটা ছোটোখাটো থিয়েটার ছিল। তো জায়গাটার নাম বৈঠকখানাই ছিল, কলকাতার বৈঠকখানা অঞ্চল, সেইখানে যেহেতু থিয়েটারটা প্রতিষ্ঠা হয়েছিল তার জন্য নাম ছিল বৈঠকখানা থিয়েটার। এটা তো বেশ কিছু অভিনেত্রী কাজ করেছিলেন। তারপরে যেমন নাম হচ্ছে মিসেস কোহেন, মিসেস ফ্রান্সিস, এনারা বেশ অভিনয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। এটাও কিন্তু 1829 সালে বন্ধ হয়েছে, মানে 5 বছর চলেছিল। তাহলে মাঝে দুটো থিয়েটার, দমদম আর বৈঠকখানা, খুব বেশি গুরুত্ব নেই এগুলোর, আর খুব বেশি ইম্পর্ট্যান্টও নয়। তবে এর পরে যেটা আছে সেটা হচ্ছে শাহ শশী থিয়েটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। চৌরঙ্গীর পরে যদি কোনো থিয়েটার নাম করেছিল সেটা হচ্ছে শাহ শশী থিয়েটার। SANS, শাহ, আর শশী বানান SOUCI, শান সুশি থিয়েটার। এটা তোমরা সার্চ করবে, এটাও দেখতে পাবে, তোমার গুগল সার্চ করলে পেয়ে যাবে। তো যখন চৌরঙ্গী থিয়েটার বন্ধ হয়ে গেল, এই যে ভস্মীভূত হলো 1839 সালের 31শে মে, তার 80 দিনের মাথাতে তৈরি হয়েছিল তোমার
শাশ্বতী থিয়েটার। স্থানটা কোথায় ছিল? স্থানটা ছিল কলকাতার গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং ওয়াটারলু স্ট্রিটের একটা কোণে। স্পিং থ্যাকার স্পিং নামে একটা কোম্পানি, মানে বই দোকান ছিল। সেই বই দোকানের নিচে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে শাশ্বতী থিয়েটার চালু হয়েছিল। স্থানগুলো মনে না রাখলেও চলবে, অনেক হিজিবিজি, অনেক লম্বা, এই ডান দিকে বাঁ দিকে এই কোম্পানি ওই কোম্পানি, যদি মনে না থাকে তো শুধু নামটা মনে রাখবে, সালটা মনে রাখবে। শাশ্বতী থিয়েটার সালটা হচ্ছে কত না 1839 সালে, কি বললাম না, চৌরঙ্গী থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার 80 দিনের মাথায়, মানে 31শে মে বন্ধ হয়েছিল আর এটা চালু হয়ে গেল ওই আগস্ট মাসের দিকে, 21শে আগস্ট এটার উদ্বোধন হয়েছিল। প্রথম দিন অভিনয় হয়েছিল, এটা তো খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি মেন বিষয়গুলো বলে দিচ্ছি। প্রথম দিন সন্ধ্যায় এটাই অভিনয় হয়েছিল, ইউ ক্যান্ট ম্যারি ইউর গ্র্যান্ডমাদার। ইউ ক্যান্ট ম্যারি ইউর গ্র্যান্ডমাদার নামের একটা নাটক। নাটকগুলোর নামগুলো এমন এমন যে মনে থাকবে, মানে অড টাইপের নাম থাকলে দেখবে মনে থাকে। ইউ ক্যান্ট ম্যারি ইউর গ্র্যান্ডমাদার, এই নাটকটা দিয়েই কিন্তু শাশ্বতী থিয়েটারের উদ্বোধন হয়েছিল। এছাড়াও তৎকালীন সময় যেগুলো ফার্স বলা হয় ইংরেজিতে, আমরা বাংলাতে বলি প্রহসন, তো সেই প্রহসনও এখানে কিন্তু অভিনয় হয়েছিল। বাট হাউ ইভার, মাই লিটিল অ্যাডপ্টেড, এগুলো ছিল ফার্স, মানে বাংলাতে প্রহসন। এই প্রহসনগুলো কিন্তু এখানে অভিনীত হয়েছিল। প্রহসন মূলত তোমরা আশা করি জানো, সিসিবিজি 10 পেপারে পড়েছো। প্রহসন নাটকের কোন শাখা বা কোন জিনিসটাকে নিয়ে হয়, মনে আছে কারো? সেকেন্ড ইয়ারের কথা বলছি। হাস্যকৌতুক নাটকগুলোই তো প্রহসন বলা হয়। হুম হুম, কমেডি জাতীয়। আচ্ছা, প্রহসনের দু একটা নাম বলো তো আমাদের বাংলার। বাংলায় গুরু শালিকের শুধু মার্কেট পুরো শালিকের ঘরে পুরো সভ্যতা সতবার একাদশী। হুম, মাইকেলের দুটো বলে সভ্যতা। হ্যাঁ, মাইকেলের দুটো মনে রাখলে দীনবন্ধুর দুটো মনে পড়বে। মানে মাইকেল লিখছেন একে কি বলে সভ্যতা, আর ওটাতেই অনুকরণে লিখছেন দীনবন্ধু সধবার একাদশী। এদিকে মাইকেল মধুসূদন দত্ত লিখছেন বুড়ো শালিকের ঘাড়েরও, ওদিকে দীনবন্ধু ওরকমই লিখছেন বিয়ে পাগলা বুড়ো। এছাড়া মাইকেলও লিখেছিলেন কি বলে, বিষ না ধনুর গুণ, এটাও একটা প্রহসন। আচ্ছা, তো এখানে তাহলে দুটো প্রহসনও অভিনীত হয়েছিল, যেমন হচ্ছে একটা হচ্ছে বাট হাউ ইভার আর একটা হচ্ছে মাই লিটিল অ্যাডপ্টেড। এগুলো গুগলে সার্চ করলে এগুলো দেখতেও পাবে, এই যে ইয়েগুলো নাটকগুলো বা প্রহসনগুলো কার লেখা, কবে লেখা হয়েছে। তাহলে কি হয় না, একটি থিয়েটারের সঙ্গে একটা সামঞ্জস্য, যাদের জানার ইচ্ছে থাকে তাদের কথা বলছি আমি। এমনি সিলেবাস অনুযায়ী না এগুলো না দেখলেও হবে, কিন্তু অনেকে জানার ইচ্ছে হয়। আমার যেমন রাত 12টার পরে এইগুলো আবার বেশি বেশি আমার মনে পড়ে। কোনো কিছু জিনিস যদি সে একটু জানলাম, মনে হয় পুরোটাই জেনে নিই আমি। গুগল সার্চ করে কোথায় কি ডকুমেন্ট আছে রাত 1টা 2টোর সময়, সেইগুলোই দেখছি আমি, খুঁজে বেড়াচ্ছি। তো ব্যাপার হচ্ছে এগুলো জানতেও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটা প্রহসন হবে। তো মিসেস লিচের কথা বললাম না, মিসেস লিচ কোন থিয়েটারের কথা বলেছিলাম? মিসেস লিচ ছিলেন যাকে হ্যাঁ, চৌরঙ্গীর থিয়েটার, মিসেস ইন্ডিয়ান সিডেন্স বলা হতো। একজন ইংল্যান্ডে মিসারা সিডেন্স বলে একজন অভিনেত্রী ছিলেন, মানে সেরা অভিনেত্রী ইংল্যান্ডের। তার আদলেই তাকে বলা, তার নামের ইয়েতেই বলা হতো মিসেস লিচকে ইন্ডিয়ান সিডেন্স। তো সেই ইন্ডিয়ান সিডেন্স তথা মিসেস লিচ এসেছিল এখানে অভিনয় করতে। এবং শাশ্বতী থিয়েটার, মানে কি বলবো, আহ, এটার মানে কি বলবো, প্রতিষ্ঠাতা হিসেবেও কিন্তু তার নাম পাওয়া যায়। মিসেস লিচ আর একজন হচ্ছে একজন সাংবাদিক এবং অভিনেতা স্টোকলার, এই দুজন মিলে এই থিয়েটারটা যে মানে প্রতিষ্ঠা করেছিল, সেটার কিন্তু খবর পাওয়া যায়। তাহলে শাশ্বতী থিয়েটারে দুজন মানে মেন ছিলেন, একজন হচ্ছেন এই অভিনেত্রী, প্রসিদ্ধ অভিনেত্রী মিসেস লিচ, আর একজন অভিনেতা বা সাংবাদিক স্টোকলার। এই দুজন মিলে শাশ্বতী থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। এই থিয়েটারে দর্শক আসন ছিল 400। ভেবে দেখো, একটা থিয়েটারে 400 যদি দর্শক আসন থাকে, তাহলে থিয়েটারটার আকার আয়তন বুঝতে পারছো কত বড় থিয়েটারটা ছিল। টিকিটের মূল্য বিভিন্ন রকমের ছিল, মানে সামনে থেকে ব্যাক সাইড পর্যন্ত রেটগুলো কম বেশি ছিল। 6 টাকা, 5 টাকা, 4 টাকা এরকম রেট ছিল।
আচ্ছা বলো তো, সামনে বেশি রেট হবে না পেছন দিকে যত যাবে চেয়ারগুলো তত বেশি রেট হবে থিয়েটারের ক্ষেত্রে? সামনেরটা বেশি সামনের দিকে স্যার। আচ্ছা সিনেমা হলে কি হবে? সিনেমা হল স্যার পেছন দিকে। সেই সিনেমা হলে সামনে থেকে কেন দেখতে যাবে? স্ক্রিন তো, লাইটটা আরো বেশি ছবিগুলো বড় দেখাবে। আর পেছনে দেখতে, ব্যাক থেকে দেখলে সুবিধা হবে। আর অভিনয়ের ক্ষেত্রে যেটা একদম দেখো, এখানে সে একটা কথা বললাম না যে অঙ্গভঙ্গি, সামনে ক্যারেক্টারগুলোকে যাত্রার মতো সামনে যেরকম দেখতে পাবে, তো ওখানে অবশ্যই সামনের দিকের টিকিটগুলোর দাম বেশি হবে। তো এখানে 6, 5 এবং 4, এই 4 টাকা পর্যন্ত টিকিট ছিল। তৎকালীন সময়ে এগুলোর কিন্তু বিশাল মূল্য ছিল। তো ব্যাপার হচ্ছে এখানেও সেই ইউ কান্ট ম্যারি ইয়োর গ্র্যান্ডমাদার, তারপরে মাই লিটল অ্যাডপ্টেড, দ্য ওয়েকার কক, দ্য অরিজিনাল, প্লেজেন্ট ড্রিমস, দ্য লেডি অফ লায়ন্স, দ্য আইরিশ লায়ন, এইভাবে বিভিন্ন নাটক তৎকালীন সময়ে যেগুলো মানে ফেমাস ফেমাস নাটক, সেইগুলো কিন্তু এখানে আহ, অভিনীত হয়েছিল। তারপরে মিসেস লিচ, তিনি তো অভিনয়ের সঙ্গে যুক্ত নৃত্যকুশলী ছিলেন, আর তিনি সেই থিয়েটারটাকে সেইভাবে নিজের মতো করে গড়ে তুলতেছিলেন। তো ব্যাপার হচ্ছে যখনই দেখবে এই ধরনের কোনো মানুষ উন্নতি করে, তো তার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। বিভিন্ন এখানে সেই সময় থিয়েটারও ছিল, বা মানুষও ছিল যারা কিন্তু আহ, ভালো জিনিস যেটা সহ্য হয় না। আবার কিছু মানুষ থাকে উৎসাহ দেওয়ার জন্য, তো তাদের মধ্যে অন্যতম ছিল দ্বারকানাথ ঠাকুর, বড়লাট অকল্যান্ড। তারা কিন্তু টাকা দান করেছিলেন। দ্বারকানাথ ঠাকুর এখানে 1000 টাকা দান করেছিলেন এই থিয়েটারে। তো বুঝতেই পারছো তাহলে সেই থিয়েটারে আবার কি হলো না, যখন মিসেস লিস, তিনি তো মানে কি বলবো চাইছিলেন বড় করতে, তিনি কি করলেন, সেই টাকা অনুদান যখন পাচ্ছেন, তখন তিনি কলকাতার পার্ক স্ট্রিটে আরও জমি কিনলেন এবং চেষ্টা করলেন সেখানেও আরও একটা স্থায়ী মঞ্চ তৈরি করার জন্য, নাম কিন্তু একই। তো এইভাবে তিনি মানে শিল্পী নিয়ে আসছেন ইংল্যান্ড থেকে, এবং সেই থিয়েটারটা কিন্তু বেশ ভালোভাবেই চলছিল। হ্যাঁ, এতদিন পর্যন্ত যে থিয়েটারটা মানে শ্বাসরুষি থিয়েটার, একটা যে প্রথম দিকে কি বললাম যে এটা একটা বইয়ের দোকানে নিচে একটা বাড়িতে প্রথমে অভিনয় চলছিল, তারপরে তাদের নিজস্ব জমি কিনে পাকা জমিতে এই থিয়েটার বাড়িটা হয়েছিল 1841 খ্রিস্টাব্দের দিকে। আবার নতুনভাবে উদ্বোধন হয়েছিল শ্বাসরুষি থিয়েটারে। তখন জমিটা ছিল অন্য জায়গাতে, সেই বই দোকান যেটা বলেছিলাম, যে ওই কলকাতার গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং ওয়াটারলু স্ট্রিটের কোণে, সেই একটা বললাম না বই দোকান, থ্যাকার স্পিকং বা এরকম কিছু একটা নাম ছিল। তো যেখান থেকে যখন স্থানান্তর করা হলো 20 নম্বর পার্ক স্ট্রিট, ওখানে স্থায়ী রঙ্গমঞ্চ হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো শ্বাসরুষি থিয়েটার। সেই দিনই একটা নাটক মঞ্চস্থ হয়েছিল যেটার নাম হচ্ছে দ্য ওয়াইফ। তারপরে আবার বিভিন্ন নাটক এখানে সেই অভিনয় হতে থাকলো, যেমন শেক্সপিয়ারের চলে এলো। দ্য মার্চেন্ট অফ ভেনিস যখন অভিনয় হলো এখানে, তখন একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল। এইভাবে এই থিয়েটারটা মানে বিশাল একটা মঞ্চ সফলতা পেতে শুরু করে। আস্তে আস্তে দ্য আইরিশ লায়ন, হ্যামলেট, দ্য ওয়াইফ, স্কুল ফর স্ক্যান্ডেল, রোমিও অ্যান্ড জুলিয়েট, এই নাম করা যে নাটকগুলো সেগুলো আস্তে আস্তে এখানে অভিনয় হতে থাকলো। একটা কি বলবো দুর্ঘটনা ঘটলো সেই বছরই, মার্চ মাসে উদ্বোধন হলো পার্ক স্ট্রিটে। আর 8ই নভেম্বর মার্চেন্ট অফ ভেনিস, এই যে নাটকটা, এটা অভিনয় যখন হচ্ছিল, তখন মিসেস লিচের কাপড়ে আগুন লেগে যায়। যে বললাম না যে আগুন লাগার ব্যাপারটা কিন্তু ছিল পোশাক পরিচ্ছদে, তারপরে এদিকে আলোকসজ্জাতে, বুঝতেই পারছো। তো সেই মিসেস লিচের কাপড়ে আগুন লেগে যায়, এবং এমন আগুন লেগেছিল যে অগ্নিদগ্ধ হয়ে কিন্তু মিসেস লিচ মারা যায়। 18ই নভেম্বর 1841 সালে মিসেস লিচ মানে মালিকেরই মৃত্যু হয়ে গেল এখানে। মৃত্যুর আগে মিসেস লিচ কি করেছিলেন, যে মালিকানাটা একজন অভিনেত্রীকে দিয়ে গেছিলেন, একজন কুশলী অভিনেত্রী ছিলেন যার নাম হচ্ছে নিনা বাক্সটার। এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তো একটু মনে রাখবেন যে মিসেস লিচ যখন মালিকের মৃত্যু হলো, তখন মৃত্যুকালে তিনি একজন অভিনেত্রীকে, কুশলী অভিনেত্রীকে দায়িত্ব দিয়ে গেলেন থিয়েটারে। তার নাম হচ্ছে নিনা বাক্সটার। নোটে দিয়েছি কিনা জানি না, দেখবে যদি দেওয়া থাকে তো ভালো কথা। তো সেই নিনা বাক্সটার যখন দায়িত্ব পেলেন, তখনও তিনি ইংল্যান্ড থেকে আরও অনেকজনকে ভাড়া দিয়ে মানে মঞ্চটাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আবার চেষ্টা করলেন। সেই আগের নাটকগুলোকে আবার মঞ্চস্থ করতে শুরু করলেন। কিন্তু সেই মিসেস লিচ একজন, সেই পেশাদারিত্ব তার একটা ব্যাপার রয়েছে, তার গুণ রয়েছে, সেইগুলোর অভাব কিন্তু আর পূরণ করতে পারছেন না নিনা বাক্সটার। আস্তে আস্তে
থিয়েটারটা আর্থিক দায়গ্রস্ত বা সেই দায়ভারে ক্রমশ জড়িয়ে পড়ছে, তখন কিন্তু কি করছে, এই অবস্থায় আস্তে আস্তে কি হয়, যখন ঋণগ্রস্ত হয়ে যায় তখন থিয়েটারে যারা অভিনেত্রী অভিনয় করে, যারা অভিনেতা, তারা সেই রকম টাকা পয়সা না পেলে আস্তে আস্তে চলে যায়। সবাই কিন্তু আস্তে আস্তে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল। তারপরে যারা মেন মেন অভিনেতা ছিল, যেমন মিসেস অরমন্ড, তার মৃত্যু হয়ে গেল কলেরাতে। তো এইভাবে একটা দুর্দশা তৈরি হয়ে গেল শাশ্বতী থিয়েটার। কোনো রকমের টিকে মিনা না মিনা কি নিনা, নিনা, স্পেলিংটা বলুন। দন্তনয় হস্যি দন্তনয় আকার, নিনা। মিনা হলে তো আমাদের ভারতের নাম হয়ে গেল। মিনা নয়, নিনা। বাক্সটার। বয়ে জফলা আকার, কয়ে দন্তস্ব, টয় আকার র। এগুলো তো বাংলাতে বলছি, আসলে এগুলো তো বাংলার নাম নয়। আমি উচ্চারণটা বলে দিলাম যাতে বাংলাতে উচ্চারণ করতে সুবিধা হয়। নিনা বাক্সটার। এগুলো সার্চ করলে পেয়ে যাবেন গুগলে নামগুলো। তো ব্যাপার হচ্ছে সেইভাবে আর চালাতে পারছে না শাশ্বতী থিয়েটার। এবারে কি হলো না, এই থিয়েটারটা অনেকটা জায়গা জুড়ে যেহেতু ছিল, মিসেস লিচের স্বপ্ন ছিল স্থায়ী রঙ্গমঞ্চ হবে, ফাঁকা জায়গাটা তখন তারা কি করতে শুরু করলেন, নীনা বাক্সটা কি করলো না, ওখানে ঘোড়া খেলা শুরু করে দিল। ঘোড়া খেলা হয় না, তো সেই ঘোড়া খেলা এখানে শুরু করে দেওয়া হলো, এবং সার্কাসের সুলভ বেশ কিছু মানে খেলার এখানে আয়োজন করতে শুরু করলো, যাতে কোনো রকমে এই মানে থিয়েটারের যে জায়গাটা সেটাকে চালানো যায়। তাতেও কিন্তু দর্শক টানতে পারলো না। তারপরে নীনা বাক্সটার কি করলেন, সেই সময় শাশ্বতীতে আবার সেই নাটকগুলো মঞ্চস্থ করার চেষ্টা করলেন, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, তোমার রেজিং দ্য উইন্ড, এই সমস্ত নাটকগুলো। কিন্তু সেগুলো যখন পারলো না, তখন নীনা বাক্সটা অবশেষে কী করলেন, সেই থিয়েটারের দায়িত্ব দিয়ে দিলেন দলের একজন অভিনেতাকে, যার নাম ছিল জেমস বেরিকে। জেমস বেরি কী করলেন, সেই নিজের মতো করে যে থিয়েটারকে চালাতে শুরু করলেন। হ্যাঁ, এবারে তিনি আবার কি করলেন, ওই মিসেস লিচ যার মৃত্যু হয়েছিল অগ্নিদগ্ধ হয়ে, তো মিসেস লিচের কন্যা ওখানে তোমার ইংল্যান্ডেও কিন্তু অভিনয় করছিল। তো তার কন্যাকে নিয়ে আসা হলো যে মিসেস লিচের যদি অভাবটা পূরণ করা যায়। তো সেটা যখন তিনি যখন এলেন, তখন শেক্সপিয়ারের আরও দু একটা নাটক এখানে অভিনীত হয়েছিল, ওথেলো নাটকটা এখানে অভিনীত হয়েছিল। তারপরে এই থিয়েটারের শেষ দিকে 1848 সালের দিকে আহ, কয়েকজন বাঙালিকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেমন হচ্ছে রাধাকান্ত দেব, মহারাজা প্রতাপ সিংহ, মহারাজা বৈদ্যনাথ রায়। সেই সময়ের যারা মূলত সামন্তপ্রভু বা রাজা যাদেরকে বলা হতো, সেই তারা কিন্তু এখানে এসেছিলেন, নাটক দেখেছিলেন ওথেলো নাটকটা, এবং পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছিলেন, মানে পৃষ্ঠপোষক ছিলেন এই থিয়েটারের পরবর্তীকালে। এখানে একজন বাঙালি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যার নাম হচ্ছে বৈষ্ণবচরণ আঢ্য। মনে রাখবে, বৈষ্ণবচরণ আঢ্য। তিনি এখানে প্রথম একজন বাঙালি অভিনয় করেছিল, ঠিক আছে। এর আগে দ্বারকানাথ ঠাকুরের নাম শুনেছিলে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে কোন থিয়েটারে বাঙালি অভিনয় করেছিল। শাশ্বতী থিয়েটারের নামটা হচ্ছে বৈষ্ণবচরণ আঢ্য। এটা আশা করি নোটে দেওয়া আছে। তো এই খবরাখবরগুলো কোথায় পাওয়া গেছিল না, এগুলো 1848 সালে সংবাদ প্রভাকর পত্রিকাতে খবরাখবরগুলো পাওয়া গেছিল। শাশ্বতীর খবরাখবর সংবাদ প্রভাকরে দেওয়া। আচ্ছা, সংবাদ প্রভাকর পত্রিকাটা সম্পাদক কে? খেয়াল করে দেখো, 1848-এর কথা বলছি, যখন পর্যন্ত চলেছিল শাশ্বতী থিয়েটার। এই থিয়েটারটা বন্ধ হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। 1849, ততদিনে আমাদের শখের নাট্যশালা শুরু হয়ে গেছে। শখের নাট্যশালা শুরু হয়েছিল 1831-এ। এর পরের ক্লাস যেদিন করাবো সেদিন শখের নাট্যশালা আলোচনা করব, মানে শাশ্বতীর শেষ অবস্থা চলছে, ওদিকে শখের নাট্যশালা শুরু হচ্ছে বাঙালিদের, ঠিক আছে। 1849 সালে 21শে মে এই শেষবারের মতো একটা তোমার বিদায় সংবর্ধনা একটা অনুষ্ঠিত হয়েছিল, এবং এই থিয়েটার বন্ধ হয়ে যায়। তো শাশ্বতী থিয়েটার কিন্তু মানে 10 বছরেরও বেশি স্থায়ী ছিল। 1849, মানে 1839 থেকে 1849। এই কাহিনীগুলো হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে এখানে শেষ, কিন্তু ওই বিদেশি রঙ্গালয়ের যে আলোচনাগুলো, কিন্তু এরপরেও আরও ছোট ছোট থিয়েটার অনেক চালু হয়েছিল, যেমন হচ্ছে সেন্ট থিয়েটার, মিসেস লিউসের থিয়েটার রয়্যাল,
ফোর্ট উইলিয়াম থিয়েটার নামে একটা থিয়েটার হয়েছিল, গ্যারিসন থিয়েটার হয়েছিল, ঠিক আছে। আর বেশ কিছু নাট্যদল ছিল, তারাও নিজেদের থিয়েটার তৈরি করেছিল, নাট্যচর্চা করছিল। ব্যাপার হচ্ছে এই থিয়েটারগুলো সেরকম উল্লেখযোগ্য নয়, তার জন্য তোমাদের সিলেবাসও কিন্তু এগুলো দেয়নি। যেগুলো তোমাদের সিলেবাসে দিয়েছে আমি সেগুলোই কিন্তু আলোচনা করলাম। তো ব্যাপার হচ্ছে নাট্যমঞ্চের ইতিহাস যদি বই আছে, সেই বইগুলো পড়ো, তাহলে অনেক থিয়েটার পাবে। বিদেশি রঙ্গালয় তোমরা 25-20-25টারও বেশি পাবে। কিন্তু সিলেবাসে তোমাদের নির্বাচিত আছে, তার জন্য নির্বাচিতগুলো আলোচনা করলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি কি বললাম, যে প্রথমের দুটো মনে রাখবে, ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস। নিউ প্লে হাউসটা অনেক দিন চলেছিল, সেই জন্য মনে রাখতেই হবে। কত বছর বললাম নিউ প্লে হাউসটা? নিউ প্লে হাউসের সময়কাল 33 বছর, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, মাঝে, হ্যাঁ আরেকটা বললাম মিসেস ব্রিস্টো থিয়েটার বললাম, এটা মনে রাখবে, প্রথম তিনটে। আর শেষের দিকে বললাম দুটো, চৌরঙ্গি আর শ্বাসহসী। টোটাল 5টা থিয়েটার মনে রাখবে। 5টা থিয়েটার মনে রাখার রিজনগুলোও তো আছে, কারণগুলো আছে, প্রতিটা থিয়েটারের কারণ আছে। তো সেই কারণগুলো, মেন কারণগুলো মনে রাখবে। আর দু একটা নাটকের নাম মনে রাখলে ভালো হয়, তাহলে লিখতে পারবে। কি কি মনে রাখতে হবে, স্থানটা, সালটা, কি কি নাটক অভিনয় হয়েছিল, প্রতিষ্ঠাতার নাম, আর তোমার শেষ সময়কালটা, মানে কতদিন চলেছিল বা কত সালে বন্ধ হয়ে গেছিল, এই জিনিসগুলো। তো আশা করি বুঝতে পারলে। এটা ছিল টোটাল বিদেশি রঙ্গালয়। এরপরে আসবে তোমার লেবেডাফের আলোচনা করব একটু, আর তারপরে আসবে তোমার শখের নাট্যশালা, ঠিক আছে। আর শখের নাট্যশালাটা একটা ক্লাসে আশা করি শেষ হবে না, কারণ ওটাতে না অনেকগুলো আছে। ওটার কি আছে, উদ্ভব, বিকাশ আর পরিণতি। উদ্ভব এবং বিকাশ পর্বে আমরা 7-8টা নাট্যশালার নাম পড়ব। আর যেটা হচ্ছে তোমার পরিণতিতেও আবার 6-7টা নাট্যশালা, মানে টোটাল 12-13টা অন্তত নাট্যশালা আছে শখের নাট্যশালাতে। আর সবগুলোই তোমাদের কি বলবো ইম্পর্টেন্ট, আলাদাও আসতে পারে কিংবা একসঙ্গেও আসতে পারে। তো একসঙ্গে নোটটা আমি দিয়ে দিয়েছি, ওগুলো তোমার আলাদা এলেও আশা করি অসুবিধা হবে না। ক্লাসটা অন্তত শুনবে। ক্লাসে ওই 5 লাইনটাই দেখবে আমি 20 লাইন করে আলোচনা করছি, আরও কিছু তথ্য আছে যেগুলো নোটে সবগুলো তো দেওয়া সম্ভব নয়। আজকে নোটটা মেলাবে, আর আমি যে ক্লাসটা আলোচনা করলাম এটা দেখবে, নোটে সবগুলো দেওয়া সম্ভব হয় না আসলে। অত বড় নোট তো আর লিখতে পারবে না, পরীক্ষায় তো একটা শব্দ সংখ্যা বলে দেওয়া হয়। ব্যাপার হচ্ছে ধারণা থাকলে নিজের মতো করে লিখতে পারবে, সে 5-এ আসুক বা 10-এ আসুক, লেখা যাবে। নির্দিষ্ট করে আমি বলি না যে এটা 5-এই আসবে বা এটা 10-এ আসবে, 10-এরটা 5-এও আসতে পারে, 5-এরটা 10-এও আসতে পারে। তো তার জন্যে নোটগুলোর দেখবে কোয়ান্টিটিটা 10-এর মতো করেই করা আছে, খুব ছোট অ্যান্সার করি না, তাতে তোমাদেরই সুবিধা হবে। একটু বেশিই জেনে রাখবে, তাতে ছোট করে লেখা যাবে। কিন্তু যদি কম জেনে রাখো, ওটা তো বড় করে টানতে তো পারবে না, বানিয়ে কত লিখবে। তো ধারণাগুলো তৈরি হবে ক্লাসে, আর নোটটা তোমার লেখার জন্য বা কিভাবে লিখবে বুঝতে পারলে আশা করি নোটে কি কতটুকু দিয়েছি আমি আর কতটা আলোচনা করলাম। যাই হোক, নেক্সট দিন ক্লাস হবে এটার, আমি প্রথমত আলোচনা করব দি বেঙ্গলি থিয়েটার মানে লেবেডাফ, আর দ্বিতীয় হচ্ছে শখের নাট্যশালা। আচ্ছা, লেবেডাফের ভিডিওটা আশা করি দেখেছো বা নোট দিয়েছি, নোটটাও পড়েছো। লেবেডাফের পুরো নাম কি বলো তো? হিরোসিং স্টেপানোভিচ লেবেডভ, হুম। আচ্ছা, লেবেডাফ কোথাকার ছিলেন? রাশিয়া। হুম, রাশিয়া। প্রথম অভিনীত নাটকের নাম কি? এগুলো বলছি কারণ এগুলো ভিডিওটাতে দেওয়া আছে আর নোটটা তো দিয়েছেন। কাল্পনিক সংবদল। হুম। আচ্ছা, কাল্পনিক সংবদল এটা তো অনূদিত নাটক। আসল নাটকটা কি ছিল যেটা থেকে অনুবাদ করা হয়েছে? হুম। কার লেখা? দ্য ডিসগাইজ, না? কার লেখা? স্যার গোলকনাথ দাসের। না, ওটা তো অনুবাদ করিয়েছিলেন ওনাকে দিয়ে, কিন্তু অরিজিনালটা কার লেখা? জর্ডরেল, ঠিক আছে, জর্ডরেল, রিচার্ড পল জর্ডরেল। শুধু জর্ডরেল মনে রাখলেই হবে, জর্ডরেলের লেখা দ্য ডিসগাইজ, সেটাকে বাংলাতে অনুবাদ করালেন। খেয়াল করে দেখো, 1795 সাল, আমরা যখন সেই আধুনিক যুগ, ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন 1800 সালে পড়ি, অনুবাদের যুগ, তো ওইখান থেকে অনুবাদ চলছিল।
মানে বাঙালিরা অনুবাদের মানে কি বলবো সূচনা উদ্ভব পর্বে বাঙালিদের অবদান ছিল না, কিন্তু বেশিটা ছিল ব্রিটিশদের অবদান। তারা প্রথমত ওই খ্রিস্টান মিশনারিরা এসেছিল এবং তারা বাইবেলকে অনুবাদ করার প্রথম প্রচেষ্টা করেছিল, যেটার নাম দিয়েছিল ধর্মপুস্তক। শ্রীরামপুর মিশন 1800 সালে সেখান থেকে অনুবাদ করেছিল বাংলাতে। তাহলে এই অনুবাদের চর্চাটা প্রথম কিন্তু ব্রিটিশরা এনেছিল এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলো। উইলিয়াম কেরি প্রধান অধ্যক্ষ, তিনি বললেন যে সবাই কথোপকথন জাতীয় কিছু লেখো যেটা বাংলাতে, তোমরা যা খুশি থেকে অনুবাদ করো। কেউ ইংরেজি থেকে অনুবাদ করছে, কেউ সংস্কৃত গল্প অনুবাদ করছে হিতোপদেশ পঞ্চতন্ত্রে, কেউ আবার অন্য কিছু অনুবাদ করে নিয়ে আসছে। ফলে অনুবাদ চর্চাটা কিন্তু তাদের মাধ্যমে এসেছিল এবং গদ্য ভাষা, এই গদ্য ভাষার চলটাও সেই আধুনিক যুগ তথা 1800 সালের পর থেকে এসেছিল। ওগুলো ব্রিটিশদের মানে কি বলবো অবদান কিন্তু ওখানে আছে। ফোর্ট উইলিয়াম কলেজ আর ছাপাখানা শ্রীরামপুর মিশন যেটা, ওটাও দেখো ব্রিটিশদের অবদান। ওখান থেকেই কেতকাদাস ক্ষেমানন্দ আরও অনেকের রয়েছে, গ্রন্থ রয়েছে, রামায়ণ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু মানে ওই প্রেস থেকে ছাপানো হয়েছিল। তাহলে খেয়াল করে দেখো, হ্যাঁ মনসা মঙ্গলের বেশ কিছু কাব্য ছাপানো হয়েছিল ওখান থেকে। তো ব্যাপার হচ্ছে যে সেই ছাপাখানার ব্যাপারটা, যে শিল্প বিপ্লব হচ্ছে ইংল্যান্ডে, সেগুলো সবই কাজে লাগছে। মানে ব্রিটিশদের কি বলবো যেমন তাদের খারাপ দিক ছিল, বেশ কিছু ভালো দিকও আমাদের কিন্তু কাজে লেগেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস তোমাদের হবে সিসিবিজি 13 পেপারে। 13 পেপারে কি বিষয় বললাম? লোকসাহিত্য স্যার। হুম, দেখো যে পেপারগুলো পড়ছো না এগুলোতে মানে কি বলবো সাহিত্যের সাথে অনেক কিছু জানার বিষয় আছে। লোকসাহিত্য পেপারটা পড়বে না, অনেক কিছু তথ্য জানতে পারবে, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার অনেক কিছু ঐতিহ্য, অনেক কিছু জানতে পারবে। দিয়ে মানে বর্তমানে থেকে পাস্টের অনেক কিছু মানে মানে সমালোচনা আলোচনা অনেক কিছুই হবে। ক্লাসটাতে সবাই থাকবে, সিসিবিজি 13 পেপার লোকসাহিত্যের আলোচনা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কারো কিছু বলার আছে? নেক্সট ক্লাস সোমবার হবে তো স্যার? হ্যাঁ, মনে করলাম সোমবার তো আমি থাকবো না, বিয়ে বাড়ি আছে। উম, রবিবারেই চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে বৃহস্পতি, শুক্র, কালকে 7:30 ক্লাস আছে। হ্যাঁ, কালকে ক্লাস করতে পারবে সবাই? তাহলে করিয়ে দেবো ক্লাস। কালকে ক্লাস করতে পারবে 7:30টায়? তাহলে কালকে ক্লাস করে দেবো আমি। সোমবার ক্লাস হবে না, আর নইলে ক্লাসটা বুধবারে করে দেবো। হয় বুধবারেও কি জানি ফিরতে পারবো কিনা বলতে পারছি না, আমি বিয়ে বাড়ি যাবো তো, এবার কবে ফিরি। আমি একবার গ্রুপে তাও মেসেজ দিয়ে দেবো যে কালকে যদি 7:30টায় ক্লাসটা করো রাত্রে, কে কে করবে একটু জানিয়ে দেবে। অধিক সংখ্যক হলে আমি ক্লাসটা করাবো, রেকর্ড দিয়ে দেবো। দু একজন যদি অ্যাবসেন্ট থাকে তো রেকর্ড দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যাবসেন্ট হচ্ছে না। এই নোটেরই বাকি অঙ্কটা করাবেন নাকি? 13টায় শুরু করতাম তাহলে, আমি প্রতিটা ক্লাসে একটা করে শুরু করবো এইবারে, মানে এই সপ্তাহগুলোতে। এই কেননা নোটটা তো কমপ্লিট হলো না স্যার, তাই না? কমপ্লিট কোথায় হলো, বিদেশি রঙ্গালে তো বললাম তো, পুরোটাই আলোচনা করলাম তো। একটা ধাপ শেষ হলো। হ্যাঁ, এটা তো শ্বাসহসি দিয়ে শেষ। না, শ্বাসহসি দিয়ে শেষ, এরপরে শখের নাট্যশালা শুরু হবে। তো শখের নাট্যশালা আর আর এই বিদেশি রঙ্গালের মাঝে আছে তোমার লেবেডাফ, তো লেবেডাফ আর শখের নাট্যশালা আলোচনা করব। বিদেশি রঙ্গালে শেষ হলো। পরের ক্লাসে করবেন না নাকি? না, আমি চাইছি প্রতিটা পেপারের সঙ্গে আগে পরিচয়, একটা ক্লাস করলে সবাই পেপারের ধারণাটা তৈরি হয়ে যাবে, যেটা ভুলে যাচ্ছে সবাই না পেপারটা, কোন পেপারে কি আছে, একটা করে ক্লাস করালে সবাই পেপারের ধারণাটা আর মুখস্থ রাখতে হবে আমাদের না। পরীক্ষার আগের সপ্তাহ পর্যন্ত আমাদের মাথায় ছিল না। দিয়ে যখন রুটিন পাবলিশ হলো, তারপরে পরীক্ষা দিতে যা পরীক্ষার প্রস্তুতি, তখন মাথায় ঢুকলো যে আচ্ছা এইটা রয়েছে। না, এই বছর হতে দেবো না, ওই জন্য আমি ভাবছি একটা একটা ক্লাস করিয়ে যায়। এখন 8 দিন পর পর আমি 8টা পেপার করাবো, তারপরে যেটা মানে তাড়াতাড়ি শেষ করতে হবে যতই সেটা করান করাবো। না, ও স্যার মাথায় খুব একটা থাকবে না, করতে 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 পরীক্ষার আগে রুটিন দেখে তখন মনে পড়বে। দেখছি, বুঝলেন না? জিজ্ঞাসাও তো করছি মাঝে মাঝে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি গ্রুপে একটা মেসেজ করে দেখবো, এখানে তো সবাই ক্লাসে নেই, 12 জন ক্লাসে আছে, টোটাল 17 জন না 18 জন আছে টোটাল, সবার কথাটা শুনে নেব। ঠিক আছে, গুড নাইট সবাইকে।